ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইউনিট 4। ইউনিট 4 না ইউনিট কত? ইউনিট 2 হিউম্যান জিওগ্রাফি, তাই তো? হ্যাঁ। মানব উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন কি? মানুষের উন্নয়ন। সোজা আছে, একদম সহজভাবে, সহজ সরল ভাষা এটা একদম বোঝার চেষ্টা কর। বই আমি দেখলাম অনেক খেচড়া ভাবে লিখে দিয়ে আছে, ঠিক আছে? আমি ভেবেছিলাম এটাকে বই দেখে পড়ে দিবো, কিন্তু আমি দেখলাম ওটা কেমন একটা করে লিখে দিয়েছে, অতটা মানে কেমন একটা, ঠিক আছে, অতটাও ভালো নয়। যেটা পড়া দরকার শুধু সেইটুকু বুঝ। মানব উন্নয়ন কিছু নেই, মানুষের যে জীবনযাত্রার যে মান উন্নয়ন তাকেই বলা হবে তোর কি? মানব উন্নয়ন। কিরকম ভাবে মানব উন্নয়ন, কি কি দ্বারা দেখা যাবে মানব উন্নয়ন, কি কি দ্বারা মেজারমেন্ট করা হবে? সেই দেশ বা এলাকার, সেই দেশ বা কোনো দেশ বা কোনো এলাকার মধ্যে মানুষের স্বাস্থ্য, শিক্ষা আর আয়, এই তিনটা জিনিস ডিপেন্ড করবে কি বল দেখিনি? মানব উন্নয়ন। কি কি বললাম আমি? স্বাস্থ্য, শিক্ষা এবং আয়। সেই জায়গায় কোনো দেশের মানুষের স্বাস্থ্যটা কিরকম আছে, তারা কতটা পরিমাণে ইনকাম করছে, আয় মানে ইনকাম করা, এবং তাদের কি বললাম আমি? শিক্ষা, কি কতটা পরিমাণে পেয়েছে, শিক্ষা আছে। এই তিনটা যতটা ভালো হবে, এই তিনটা মিলিয়ে হবে তোর কি? মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট। কোন দেশের কি হয়? মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট হয়। এই হিউম্যান ডেভেলপমেন্ট শুরু কে করেছিলেন? হিউম্যান ডেভেলপমেন্ট দুজনে মিলে শুরু করেছিলেন। প্রথম যিনি শুরু করেছেন তিনি পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুবুল হক, আর আমাদের ভারতের অমর্ত্য সেন। এরা দুজনে মিলে মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট শুরু করেন, এবং হলকে মেহবুব উল হককে কি বলা হয়? মানব উন্নয়নের জনক বলা হয়। ঠিক আছে, অনেক জায়গায় দিয়ে আছে মানব উন্নয়নের জনক বা অন্যতম মানব উন্নয়নের প্রবক্তা দেওয়া হয়। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট কি বললাম আমি? কি বললাম? যে কোনো একটা স্থান, কোনো একটা দেশের ক্ষেত্রে, কোনো একটা স্থান হবে না, কোনো একটা দেশের বা কোনো এলাকারও হতে পারে, সেই এলাকার মানুষজনের জীবনযাত্রার মান কিরকম আছে। সহজ হিসাবে সহজ করে লিখবি, জীবনযাত্রার মান কেমন আছে। কি কি জীবনযাত্রার মান? তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হবে তোর কি? শিক্ষা, প্রথমে তোর কি হবে? স্বাস্থ্য ব্যবস্থা। তারপরে সেই এলাকার মানুষের যে তোর কি থাকবে? শিক্ষা থাকবে। এডুকেশন কি হবে? হেলথ, এডুকেশন এন্ড তোর কি হবে বল দিনি? ইনকাম। হেলথ, এডুকেশন এবং ইনকাম, এই তিনটার উপরে ভিত্তি করে গড়ে উঠবে তোর কি? মানব উন্নয়ন। এই তিনটাই যে এলাকার মধ্যে ভালো থাকবে, সেই এলাকাটা তোর কি থাকবে? হিউম্যান ডেভেলপমেন্টের দিকে এক নাম্বার। এবং তোর কি হবে বলদিনি? হিউম্যান ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে ভাই আরেকটা জিনিস খাই, মানব উন্নয়ন। এটাকে বলা হয় মানব উন্নয়ন, ঠিক আছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমি এখন বলিনি, আমি শুধু বলছি হিউম্যান ডেভেলপমেন্ট বলছি, ঠিক আছে? ইন্ডেক্স একটু আলাদা। এই যে অমর্ত্য সেন আর মেহবুবুল হক, ঠিক আছে, দুজনের ছবি দিয়ে দিচ্ছি যাতে দেখতে না পাস, মানে সরি দেখে যেতে মনে রাখতে পারিস। মূল ধারণা, আমি আগে এখন যাবো তোর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যাবো। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি জিনিস? ইন্ডেক্স কাকে বলে? হিউম্যান ডেভেলপমেন্ট ওটা বললাম, এবার বল আমি ইন্ডেক্স কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাকে বলা বলেন? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিছুই নয়, যে তোর কর্মসূচি যেটা তোর গ্রহণ করা হয়, যে ইন্ডেক্স, কিছু কিছু ইন্ডেক্স দেওয়া থাকবে, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে তোর কি করা হবে বলতে? পুরো হিউম্যান ডেভেলপমেন্টটা গড়ে তোলা হবে। কি কি জিনিসের উপর ভিত্তি করে? এই যে বললাম লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, মানে কি? তোর জীবনযাত্রার মান বা জীবনটা কতটা থাকবে। তার এডুকেশন, এডুকেশন মানে কি? শিক্ষা। এবং তোর গ্রস ন্যাশনাল ইনকাম, বা কোনো দেশ বা এলাকা তোর কি হবে বলতে? পুরো জাতীয় আয়। ঠিক আছে, এর উপরে ভিত্তি করে কি গড়ে উঠলো বলতে? এই তিনটার উপরে ভিত্তি করে গড়ে ওঠে কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গড়ে ওঠে। হিউম্যান ডেভেলপমেন্ট কি করে উঠবে? ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মান কত? ইন্ডেক্স মানে একটা মান থাকবে। ইন্ডেক্সের মান সবসময় কত হবে বল দিনি? 0 থেকে 1 পর্যন্ত। কত থাকবে? 0 থেকে 1 পর্যন্ত। যত শূন্য, আশা করি ভুলে গেছি আমি, 0 থেকে 1 তো এটা মাথায় আসছে না। 0 থেকে 1 অব্দি থাকবে, এইটুকু শিওর, ঠিক আছে? 0 থেকে 1, 0 মানে মনে হচ্ছে তোর কি বল দিনি? খুব খারাপ, এবং 1 মানে মনে হচ্ছে তোর কি? খুব ভালো। এরকম একটা জায়গাতে আছে, ঠিক আছে? তো আমি একবার কনফার্ম করে বলবো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের, ঠিক আছে? কোন কোন দেশগুলো? ভারত এখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কত নম্বরে আছে? প্রায় 130-35 নম্বরে আছে। প্রত্যেক বছর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সূচক বেরায়। কে সূচকটা নির্ধারণ করেন? কে দেন? এই সূচকটা হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। এ কি করেন? মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সূচক বার করেন প্রত্যেক বছর, ঠিক আছে? প্রায় কয়েক বছর ধরে টানা তো নরওয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক দিয়ে কত নম্বর স্থান অধিকার করেছে? প্রথম স্থান। দাঁড়াও আমি এখানে দেখে দিচ্ছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সূচকগুলো, 2024-এর ডেটা। এই ডেটাটা দিয়ে আমার উচিত ছিল, আমি এখানে সার্চ করে পেয়ে যাবো। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই ইন্ডেক্স, এইচডিআই র্যাঙ্ক
SDI rank, SDI ranking of world. Human Development Index আচ্ছা আমি কোথায় গেল? লিস্ট অফ কান্ট্রিজ 2000 কত ডেটা? 25 ডেটা। 25 ডেটা হয়ে গেছে, অবশ্যই হয়ে গেছে। 0 হ্যাঁ মানে 0 মানে হচ্ছে তোর কি থাকবে বলতে লো, আর যত উপরের দিকে যাবে একের দিকে যাবে তত কি হবে বলতে মানটা কি হবে বাড়বে। 0.8 মানে তোর কি হয় বলতে মানটা অনেকটা কি থাকে বেশি থাকে। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের এখানে কি দেখা যাচ্ছে, তো কোন দেশটা সবার আগে? 2023 অব্দি কেন আছে? আইসল্যান্ড 2023 এক নম্বরে, এখানে 25 করে দিন ডেটাটাকে। স্লো নাকি ওই দিক 2023 অব্দি লাস্ট ডেটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, এইচডিআই 2023 অব্দি আমার লাস্ট ডেটা দিয়েছে, 24-25 তো র্যাঙ্ক বেরিয়েছে। 193টা দেশের উপরে তোর কি করা হয় বলতে নির্ধারণ করা হয়, 193টা দেশ। ঠিক আছে, মোট দেশ তোর 100 কতগুলো আছে দেখতে হবে এক্স্যাক্টলি, কারণ অনেকগুলো নতুন নতুন দেশ তৈরি হয়েছে। ওটা দিচ্ছি তোকে আমি 2015, 2022-23, আচ্ছা 24-25 মনে হচ্ছে এখনো ডেটা আসেনি। ঠিক আছে, ডেটা ফর দ্য ইয়ার 2023, আচ্ছা 2024-এর ডেটা 2025-এ আসে, সেটাও ঠিক। ঠিক আছে, 2023, তাহলে প্রথম স্থান কে অধিকার করেছে? আইসল্যান্ড। ঠিক আছে, এইচডিআই ভ্যালু কত? 0.972, 0 থেকে 1 অব্দি থাকবে। তারপরে নরওয়ে, নরওয়ে আগে ছিল 1 নম্বর, এখন নরওয়েতে 2 নম্বরে নেমে গেছে। ঠিক আছে, এখন তো 0.972, কিন্তু তাও কিন্তু 1 নম্বর র্যাঙ্কেই কিন্তু আছে, কোনোভাবে 1 নম্বর র্যাঙ্কে রেখেছে, এখানে একে, তাই সেখানেও কি একে ছিল বলেন? কান্ট্রি, সেখানে কে ছিল 1 নম্বরে? এ তো ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ .com কান্ট্রি র্যাঙ্কিং। এত স্লো কেন ইন্টারনেট, এত স্লো তো হওয়ার কথা নেই। হ্যাঁ, এখানে 1 নম্বর আছে আইসল্যান্ড। ঠিক আছে, আইসল্যান্ড, তারপরে আছে সুইজারল্যান্ড, তারপরে আছে নরওয়ে, ডেনমার্ক, জার্মান, সুইডেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, হংকং, ঠিক আছে, বেলজিয়াম, পরপর এইভাবে দেশগুলো আছে। হ্যাঁ, এবং ভারত এখানে অবস্থান করেছে তোর কোথায় বলতে একদম কত 129 না 30 নম্বরে প্রায়। ঠিক আছে, 129 না 30 নম্বরে ভারত অবস্থান করেছে। ঠিক আছে, ভারত অবস্থান করেছে, তাহলে আমি বলে দিচ্ছি, সার্চ করলে পেয়ে যাবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স র্যাঙ্কিং অফ ইন্ডিয়া, র্যাঙ্কিং অফ ইন্ডিয়া 130 নম্বর, 130 নম্বর র্যাঙ্কিং এ করেছে 2023-এর ডেটা অনুযায়ী। ঠিক আছে, যেখানে হচ্ছে তোর কি ভারতের ইন্ডেক্সের পরিমাণ তোর কত আছে, 22-এ ছিল তোর 0.676, সেখান থেকে একটু বেড়ে দাঁড়িয়েছে তোর কত 0.685, 0.685, আমরা 130 নম্বর র্যাঙ্কে আছি। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে আছে 130 নম্বর রেখে। আমাদের রাজ্যের মধ্যে তো কত নম্বর র্যাঙ্ক থাকবে বলতে সবার 1 নম্বর কে আছে আমাদের রাজ্যের মধ্যে, এতগুলো রাজ্যের মধ্যে কেরালা, কেরালা আছে নাম্বার 1। ঠিক আছে, পশ্চিমবঙ্গ অনেক কিছু নেই। ঠিক আছে, পশ্চিমবঙ্গ যে কোনো দিকে পিছিয়ে আছে, কেরালা। ঠিক আছে, বোঝা গেল ইউএনডিপি। তাহলে 0 থেকে 1 নম্বর, তাহলে 1 নম্বর র্যাঙ্ক কে আছে? 1 নম্বর না কে বললাম আমি? আইসল্যান্ড, তাই তো, আইসল্যান্ড। ঠিক আছে, আর ভারতের র্যাঙ্ক কত আছে? 130 নম্বর র্যাঙ্কে তোর কত আছে বলতে কিনি ইন্ডিয়াতে আছে। লাস্ট কবে রিলিজ করেছিল? লাস্ট রিলিজ করেছিল 2023-এর ডেটা, 2024-এরটা 2025-এ রিলিজ করবে, একটু কয়েক মাসের মধ্যে আর কয়েকদিনের মধ্যে রিলিজ করবে। ঠিক আছে, এই এই ছিল তোর হচ্ছে তোর মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স কি জিনিস? ইন্ডেক্স মানে একটা সূচক দেওয়া হয়, সূচকটা কত থেকে কত পর্যন্ত থাকবে? 0 থেকে 1 পর্যন্ত থাকবে। 0 মানে কি খুব কমের দিকে, আর 1 মানে তোর কি আছে বলতে খুব বেশির দিকে। এই যে আইসল্যান্ড দেখলি, আইসল্যান্ডে তোর কত সূচক ছিল? 0.970, 970, 972 সূচকটা, 0.97 হবে, 0. কত 97 আমি ধরলাম, 0.97 আইসল্যান্ডের র্যাঙ্কিং হচ্ছে, মানে আইসল্যান্ডের সূচকটা হলো 0.97। কি কি বিষয়ের উপর ভিত্তি করে এখানে সূচক দেওয়া হবে? 3টা বিষয়ের উপর ভিত্তি করে। কি কি? স্বাস্থ্য, শিক্ষা, আর তোর কি আছে বলদিনি, এবং ইনকাম। ঠিক আছে, লাইফ এক্সপেক্টেন্সি মানে তোর কি আছে বলদিনি জীবন কতটা পরিমাণে তোর স্বাস্থ্য আছে,
শিক্ষা এডুকেশন ইন্ডেক্স, এবং তোর কি থাকবে গ্রস ন্যাশনাল ইনকাম বা মানুষের আয় কতটা পরিমাণে আছে, ঠিক আছে, তার উপরে ভিত্তি করে তোর কি দেওয়া হবে, মানব উন্নয়ন সূচক দেওয়া হবে। ওকে, মানব উন্নয়ন সূচকে তোর কে কে দিয়েছিলেন, এটা অমর্ত্য সেন আর এটা কে, মাহবুবুল হক, দুজনে মিলে মানব উন্নয়ন সূচকের ধারণা দেন। মূল ধারণা কি, মূল ধারণা ছিল যে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে কে থাকবে, মানুষ থাকবে। উন্নয়ন বলতে শুধুমাত্র আমরা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন বা অন্য কিছু মানে শুধু ইনফ্রাস্ট্রাকচার, শুধু রাস্তা তৈরি করে যাচ্ছি, শুধু রেলপথ তৈরি করেছি, শুধু তৈরি করেছি, তা নয়। উন্নয়ন বলতে গেলে কোনো একটা দেশ যদি ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্টের মূল ফোকাসে কে থাকবে বলতে কি, হিউম্যান থাকবে বা ম্যান থাকবে, ম্যান বা হিউম্যান, হিউম্যান দিলে অনেকটা বেটার হয়, ঠিক আছে, হিউম্যান থাকবে মূল ফোকাসে, কে থাকবে, হিউম্যান, মূল কেন্দ্রবিন্দু মানুষ, মানুষের উন্নয়ন করতে হবে, তাকে সঠিকভাবে শিক্ষা দিতে হবে, তিনটার উপর বিষয় ভিত্তি করে তাকে সঠিকভাবে শিক্ষা, তার যাতে তোর কি হয় বলতে লাইফ এক্সপেক্টেন্সিটা বা তার জীবনটা তোর কি থাকে, ঠিকঠাক থাকে, এবং তার কি থাকে বলতে নেই, তার ইনকামটা যেন ভালো হয়। ক্ষমতার বৃদ্ধি, ক্যাপাবিলিটিস ইন বৃদ্ধি, ক্ষমতা মানে কি, কোনো কিছু কেনার মতন ক্ষমতা, কোনো কিছু করার মতন যেন তোর কি থাকে বলতে নেই, ক্ষমতা মানে এটা নয় যে মারপিট করবে, ক্ষমতা মানে তো শিক্ষা, স্বাস্থ্য, আয়, এই তিনটা তুই যদি কোনোভাবে কোনো মানুষকে দিতে পারিস, তার যে ক্যাপাবিলিটিসটা, যে কোনো কাজ করার যে ক্ষমতাটা, সেটা কি হবে, তার যে বেসিকের তুলনায় অনেকটা বেস্ট হবে। জীবন মানের উন্নয়ন, অবশ্যই তুই যখন স্বাস্থ্য দিবি, শিক্ষা দিবি, আয় থাকবে, তখন অটোমেটিক্যালি কোনো যদি গরিব মানুষ, তার যদি শিক্ষা, স্বাস্থ্য এবং আয় তিনটা যদি বেস্ট হয়, সে কি হবে, তাদের জীবনের যে মানটা, সেই মানটা কি হবে অনেকটা উন্নত হবে। এটা জাস্ট একদম সোজা সোজা জিনিস। অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে মানবিক উন্নয়নের গুরুত্ব এখানে কি দেয়, এরা বেশি দেয়। যে অর্থনীতিটা কন্টিনিউ বেড়ে যাচ্ছে, একটা দেশের জিডিপি কন্টিনিউ বেড়ে চলে যাচ্ছে, কিন্তু মানুষের উন্নয়ন হচ্ছে না, মানুষ যেমনকে তেমনই রয়ে যাচ্ছে, এইটা কিন্তু তারা বলেন ঠিক নয়। তারা বলেন যেমন দেশের জিডিপিও যেমন উন্নয়ন হবে, তার সঙ্গে সঙ্গে প্রান্তিক মানুষ বা গরিব মানুষ বা অন্যান্য মানুষের তাদের কি হবে, জীবনযাত্রার মানও কি হবে, অনেকটা উন্নত হবে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে মানবিক উন্নয়নের গুরুত্ব এখানে কি দেওয়া হয়, বেশি দেওয়া হয়। অর্থনৈতিক গুরুত্ব তো হবে, বেশি হবে, হবে, কিন্তু তার তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব কাকে দেওয়া হবে, মানবীয় উন্নয়নকে। আর মানবীয় উন্নয়ন বলতে এখানে কি উন্নয়ন বোঝানো হয়েছে, তিনটা, স্বাস্থ্য, শিক্ষা আর কি আমাদের আয়, এই তিনটার উপরে রয়েছে। সুযোগের সমতা, সুযোগের ইকুইটি এবং ন্যায্যতা। সুযোগের সমতা মানে কি, সবাইকে সমান সুযোগ দেওয়া হবে, এমন একটা জিনিস, সবাইকে সমান সুযোগ, বিশেষ করে যে যারা দুর্বল জনগোষ্ঠী, তাদেরকে সুযোগটা বেশি দেওয়া হবে কোনো একটা বিষয় খুশি করার জন্য, সে কেনার জন্য হতে পারে বা অন্য কিছু করার জন্য হতে পারে। তাই সুযোগ এবং সুবিধার পরিমাণ তোর কি থাকে বলছেন, এখানে বেশি দেওয়া হয়। দীর্ঘমেয়াদী উন্নয়ন, উন্নয়ন বলতে এখানে কি থাকে বলছেন, দীর্ঘমেয়াদী, একটা নির্দিষ্ট একটা টাইম অবধি নয়, কন্টিনিউ সেটা কি করতে থাকবে, চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত সেই এলাকার কোনো গরিব মানুষ বা পিছিয়ে পড়া মানুষগুলো তার কি না হচ্ছে, উন্নয়ন না হচ্ছে। এটা হচ্ছে মূল ধারণা, এটার মূল ধারণা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মূল ধারণা। চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে, চারটা পিলারের উপর ডিপেন্ড করে পুরো এটা গড়ে উঠেছে। কি কি চারটা পিলার, চারটা পিলার কি কি আছে বলেনি এখানে, ইকুইটি, সাস্টেনেবিলিটি, প্রোডাক্টিভিটি এবং এম্পাওয়ারমেন্ট, এই চারটার উপর বিষয়ের উপর ভিত্তি করে। একদম শিওর, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে মানব উন্নয়নের চারটা স্তম্ভগুলি কি কি, কি কি আছে, ইকুইটি, সাস্টেনেবিলিটি, প্রোডাক্টিভিটি এবং তোর কি আছে, আর এম্পাওয়ারমেন্ট। ইকুইটি কি জিনিস, ইকুইটি মানে তোর কি আছে বলতে, সমাজের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা। ইকুইটি, ইকুইটি মানে সমান, সাম্যতা নিয়ে আসা। ইকুইটি মানে কি, ওয়ার্ডটা কি আছে, সাম্যতা, সবাই সমান সুযোগ পাবে যে কোনো বিষয়ের উপরে, যে কোনো বিষয়ে সুযোগ সবসময় কি থাকবে, সমান থাকবে। একটা যদি মানে কি যদি বলে যে যার, যে যার অর্থনৈতিক দিক দিয়ে সে অনেকটা উন্নত, মানে যাকে আমি বলবো রিচ ম্যান বা রিচ ফ্যামিলি, রিচ ফ্যামিলি তারা যে পরিমাণে সুযোগ পায়, সেম সুযোগটা তো কি থাকে বলতে, একটা গরিব ফ্যামিলিকেও দিতে হবে। রিচ ফ্যামিলির ছেলেমেয়েরা যদি আগেকার দিনে সবাই কারা পড়াশোনা করতো, কেবল যারা রিচ ছিল, যারা বড় লোক ছিল, যাদের টাকা পয়সা পরিমাণ বেশি ছিল, তারা পড়াশোনা করতো ঠিকঠাক করে। তো গরিব মানুষের ছেলেমেয়েরা কি করতো, পড়াশোনা করতো। সেই জন্য গরিব মানুষের ছেলে মেয়েদের জন্য সরকারি স্কুল তৈরি হয়েছে। রিচ ফ্যামিলি যারা, তারা বেসরকারিতে পাঠাবে, এতে পাঠাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সুযোগটা সবাইকে দিতে হবে, পড়াশোনার সুযোগ সবাই, কে কোথায় পড়বে সেটা তার প্রবৃত্তির উপর এবার ডিপেন্ড করবে। বাট সমাজে প্রতিটা মানুষের জন্য কি করা, সমান সুযোগ সৃষ্টি করা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদিতে বৈষম্যহীন সুনিশ্চিত করা। বৈষম্য কারোর ক্ষেত্রে কোনো বৈষম্য নাই। তুই যদি নরওয়েতে চলে যাস, বা তুই যদি তুই কি বলবো আমি সুইজারল্যান্ডে যাস, এইসব জায়গায়, ঠিক আছে, ফিনল্যান্ডে যাস, এইসব জায়গায় কিন্তু শিক্ষা সবার জন্য কিন্তু ম্যান্ডেটরি, এবং শিক্ষা সবার জন্য তোর কি থাকে বলতে, একই শিক্ষা একই স্কুলে পড়বে। সে একটা বড় লোকের ছেলেও একই স্কুলে পড়তে পারে, আর যে গরিব থাকবে সে তারও ছেলে তোর কি থাকে বলতে, একই জায়গা, ছেলে বা মেয়ে যাই হোক, ছেলে বা মেয়ে একই স্কুলের মধ্যে পড়বে, এবং স্কুলের শিক্ষা তোর কি থাকে বলতে,
ফ্রি। স্কুল শিক্ষা ফ্রি থাকবে, স্বাস্থ্য ফ্রি থাকবে, এই দুটো তো অনেকগুলো উন্নত দেশে কি থাকে বলতে ফ্রি থাকে। ঠিক আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এইসবের দিকে বৈষম্যতাহীন করা, নিশ্চিত করা। লিঙ্গ, জাতি, ধর্ম, অর্থনৈতিক অবস্থান ইত্যাদির ভিত্তিতে বৈষম্যকে কি করা বলতে দূর করা। যে কারোর সঙ্গে কারোর কি থাকবে না, বৈষম্য থাকবে না। সেটা সে লিঙ্গের মাধ্যমে ছেলে মেয়ে জাতি, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন অর্থনৈতিক মানুষ, তাদের মধ্যে কখনোই কি থাকবে না বলতে যে বৈষম্যটা, সেই বৈষম্যটা যাতে দূর হয়ে যায়। তাহলে সবাইকে কি দিতে হবে, সাম্যতা নিয়ে আসতে হবে বা ইকুইটি নিয়ে আসতে হবে, সবাইকে সমানভাবে দেখতে হবে। 2 নম্বর স্থায়িত্বতা। স্থায়িত্বতা মানে কি, সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি মানে কি, আমি ধর কোনো একটা জায়গাকে উন্নয়ন করার চেষ্টা করলাম, উন্নয়ন কিছুটা হলো, কিছুটা উন্নয়ন হওয়ার পর সরকার সেই জায়গাটা ছেড়ে দিল, উন্নয়ন নাও থাকতে পারে, কখনো কখনো সেই জায়গাটা কি হতে পারে বলতে পিছিয়ে চলে আসতে পারে। এবার ওই যে উন্নয়নটা যাতে তোর কি হয় বলতে ভবিষ্যৎ প্রজন্মের পর প্রজন্ম যেন কন্টিনিউ সেটা কি করতে থাকে, চলতে থাকে, সেই দিকটাকে সুনিশ্চিত করা। যেমন আজকের উন্নয়নের ফলে ভবিষ্যৎ প্রজন্ম এমন উন্নয়ন করে দেবো যাতে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতি যদি হয়ে যায় তার দিকটাও লক্ষ্য রাখা, যেন ক্ষতি না হয় সেই দিকটাকে লক্ষ্য রাখতে হবে। এমন উন্নয়ন করবে যাতে পরিবেশ সংরক্ষণ থাকে এবং টেকসই সম্পদকে সঠিকভাবে তোর কি করা যায় বলতে ব্যাখ্যা করা যায়, যাতে ঠিকঠাক ভাবে তোর উন্নয়নটা হয়। হ্যাঁ, অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত স্থায়িত্ব সুনিশ্চিত করা। অর্থনৈতিক দিক থেকে, পরিবেশগত দিক থেকে এবং সামাজিকগত দিক থেকে তোর কি আমাদের স্থায়িত্বকে তোর কি করা, সুনিশ্চিত করা, যাতে সাস্টেনেবল করতে পারে, অনেক দিন পর্যন্ত উন্নয়নটা ঠিকঠাক করে চলতে পারে। বুঝা গেছে? এটা দুটো গেল। 3 নম্বর তোর কি আছে, উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতা কি, প্রোডাক্টিভিটি কি, প্রোডাক্টিভিটি মানে তোর কি আছে, কোনো কিছু বিষয়কে উৎপাদন করার মতো ক্ষমতা। সেই উৎপাদনশীলতা কিরকম বেশি হবে, সবাইকে উৎপাদনশীলতার মতন দিতে হবে। কোথা থেকে বেরিয়ে আসবে উৎপাদনশীলতা, না মানুষের দক্ষতা, জ্ঞান, সক্ষমতা, এইগুলো তুই যদি বৃদ্ধি করে দিস, তার দক্ষতা, সে কোনো কিছু একটা জিনিস তৈরি করার জন্য সে দক্ষ হচ্ছে, ঠিক আছে, তার সেই মানে ধর কেউ একটা গাড়ির কোনো একটা ধর কেউ কি বলবো আমি অ্যাপ বানাচ্ছে, ঠিক আছে, আগের দিনে এই বলছে কি বানাচ্ছে, অ্যাপস বানাচ্ছে। অ্যাপস বানানোর জন্য কি তোকে কি জানতে হবে, কোডিং জানতে হবে, সহজ ব্যাপার। তোকে সেই কোডিং তৈরি করার জন্য সেই মানুষটাকে বা সেই ছেলেটাকে কি করতে হবে, তাকে প্রথমেই দক্ষ করে তুলতে হবে। হয়ে গেল, দক্ষ করতে গেলে তার ফার্স্ট কি দরকার, সেই কোডিং সম্বন্ধে জ্ঞান দরকার। হয়ে গেল, জ্ঞান হয়ে গেলেই সে কিভাবে সেই কোডিংটার জন্য, তৈরি করার জন্য কি হবে, সেই অ্যাপটার জন্য সক্ষমতা দরকার, সে সক্ষমতা তৈরি করতে পারবে। বৃদ্ধি করলে কি হলো, উৎপাদনশীলতা বাড়ালো, ফলে কি হবে, কোনো জিনিসের প্রোডাক্টিভিটি কি হবে, বাড়বে। কর্মসংস্থান বৃদ্ধি, অবশ্যই তুই যদি না কর্মসংস্থান না দিস, কখনোই তোর তোর জ্ঞানও আছে, দক্ষতা আছে, সক্ষমতা আছে, কিন্তু কর্মসংস্থান নাই, সে কাজ করতে পারছে না, কোথা থেকে বাড়বে ভাই, বাড়বে না। ঠিক আছে, কর্মদক্ষতা উন্নয়ন এবং হচ্ছে আয়কে বৃদ্ধি করা। একটি দেশের মোট অর্থনৈতিক কার্যকারিতা মানুষের উৎপাদনশীলতার উপর কি করে বলেনি, নির্ভর করে। মানে মোট অর্থনৈতিক কার্যকারিতা মানুষের, অবশ্যই মোট অর্থনৈতিক কার্যকারিতা, যে কতটা পরিমাণে দেশটা অর্থনৈতিক দিক থেকে সবল কি সবল নয়, সেটা কি কিসের উপরে ডিপেন্ড করে বলতো, উৎপাদনশীলতার উপরেই ডিপেন্ড করে, পুরাটাই উৎপাদনশীলতার উপর কি করে বলতে নির্ভর করে থাকে। সিম্পল ব্যাপার, সোজা হিসাব। ঠিক আছে, সশক্তকরণ মানে কি, এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারমেন্ট করে ক্ষমতাকে বৃদ্ধি করা। ক্ষমতা মানে কি, এখানে ক্ষমতা বলতে কি হচ্ছে, গায়ের জোর, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যে প্রতিটা মানুষ তার নিজস্ব সিদ্ধান্ত সে নিজে নেবে। ঠিক আছে, কেউ অপরে তুই এটা কর এটা বেস্ট হবে, তুই ওটা কর ওটা বেস্ট হবে না, একটা বয়সে যাওয়ার পরে প্রত্যেককে নিজেকে নিজের ডিসিশন নিতে হবে। ঠিক আছে, যে লাইফ আমার এটা নয় যে আমি ওকে বিয়ে করবো, তাও এটা এইটা বলেনি, ঠিক আছে, এই ডিসিশন নিয়ে। ঠিক আছে, এইখানে সশক্তিকরণ মানে যে সে কি কাজ করবে সেই কাজে সে সিদ্ধান্ত গ্রহণ করবে। ঠিক আছে, সে কি কাজ করবে সে কাজে সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের অংশগ্রহণকে বাড়ানো, রাজনৈতিক দিক থেকে বেশি বেশি মানুষকে রাজনীতিতে নিয়ে আসা, বেশি দিক থেকে সামাজিক এবং অর্থনৈতিক মানুষের ক্ষেত্রে কি করা হবে, তাদের অংশগ্রহণকে বাড়ানো হবে। মানুষের নিজস্ব উন্নয়নকে সক্রিয় করে তোলা, মানুষ যাতে নিজের কি করতে পারে বলতে কি উন্নয়নটা করতে পারে। এটাই হলো তোর কি চারটা পিলার। তাহলে চারটা পিলার কি কি, ইকুইটি বা সাম্যতা, তারপর তো কি হবে বলতে সাস্টেনেবিলিটি বা সুস্থায়ীকরণ, দীর্ঘদিনের জন্য চলবে সেটা। ঠিক আছে, তারপরে তোর কি হবে প্রোডাক্টিভিটি মানে কি উৎপাদনশীলতা, সে উৎপাদন করবে কিসের উপর ডিপেন্ড করে প্রোডাক্টিভিটিটা, জ্ঞান মানে জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা, এই তিনটার উপরে ভিত্তি করে গড়ে উঠবে। এবং এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারমেন্ট মানে কি ধরনের, সিদ্ধান্ত গ্রহণ করার মতো ক্ষমতা, যে ভবিষ্যতে কি করতে পারবে, একটা সিদ্ধান্ত নিতে পারবে যে সে কি হবে কি না হবে। ঠিক আছে, মানব উন্নয়নের মানদণ্ড, ইন্ডিকেটর অফ হিউম্যান জিওগ্রাফি, ইন্ডিকেটর অফ, এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এই জন্য একটা সিনেমার কথা মনে পড়ে গেল, কি বলছি, 3 ইডিয়ট। ঠিক আছে, দেখেছিস, দেখেছিস 3 ইডিয়ট, দেখিস না, দেখিস 3 ইডিয়ট সিনেমাটা,
থ্রি ইডিয়েট, ঠিক আছে, আমির খানের সিনেমা দেখবি সব, এখানে সশক্ত এম্পাওয়ারমেন্ট আবার কিছুটা অংশ দেখানো হয়েছে আর কি। ফরহান নাকি, ফরহানই তো ये तो ये हुआ हाँ बोल जाओ, अरे हम तो दुखी थे ये हमसे ज्यादा दो और दुखी थे। দারুণ ছিল। মানব উন্নয়নের মানদণ্ড, ইন্ডিকেটর অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ইন্ডিকেটর গুলো কি কি, কোন কোন জিনিসগুলো দেখলে তুই কি করতে পারবো বলতে, হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে, কোন কোন ইন্ডিকেটর আছে। প্রথমে তোর কাছে জীবন মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং, অবশ্যই জীবনের মান কি হবে বলতে উন্নতি হতে হবে, এটা একটা চলে গেল জীবনের মান স্ট্যান্ডার্ড অফ লিভিং। মাথা পিছু আয় উৎপাদনের পরিমাণ তোর কি হবে বলতে এখানে বেশি হবে, বেশি করতে হবে। জীবন প্রত্যাশা বা স্বাস্থ্য মান, অবশ্যই লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়াতে হবে। যেগুলো উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ সেখানে লাইফ এক্সপেক্টেন্সি কম, মানে লাইফ এক্সপেক্টেন্সি মানে কি কতদিন পর্যন্ত মানুষ কি করার দিনই বাঁচবে। উন্নয়নশীল দেশে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি 40-50 বছর, বড় 50-55-60 এরকম, এর বেশি নয়। কিন্তু উন্নত দেশে লাইফ এক্সপেক্টেন্সি প্রায় তোর চলে যাবে তোর কথা বলছি 70-80 এরকম, 70-80 তো ফিট থাকবে, ঠিক আছে। তাহলে এরকম তোর হেলদি লাইফ এবং লাইফ এক্সপেক্টেন্সি এই দুটোই দরকার পড়বে। শিক্ষা সুযোগ সবাই কি করতে হবে, সমানভাবে শিক্ষা দিতে হবে। সে না তো তাকে লিঙ্গ ভেদ বা না তো তাকে তোর কি হবে বলেন পুরুষ নারী এই সমস্ত কিছু ভেদ না করে, ধর্মের উপর ভেদ না করে, জাতির উপর ভেদ না করে, এবং তাকে অর্থের উপর ভেদ না করে তোর কি করতে হবে, প্রত্যেককে সমানভাবে কি দিতে হবে, শিক্ষা দিতে হবে। লিঙ্গ বৈষম্য কমানো, জেন্ডার ইকুয়ালিটি, যে বেশিরভাগ আমাদের যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের অংশগ্রহণ ক্ষমতা কি থাকে অনেকটা বেশি থাকে মেয়েদের নারীদের তুলনায়, ওই জন্য যে কোনো বিষয়ের উপর লিঙ্গ বৈষম্য তো কি করা বলতে কমিয়ে নিয়ে আসা। ওই জন্য সরকার, বিভিন্ন সরকার, আমাদের দেশের সরকার এই যে পিছিয়ে পড়া মানুষদের জন্য তো কোটা তৈরি করেছে, এসসি কোটা, এসটি কোটা, ওবিসি কোটা আমাদের দেশে আছে। কেন? কারণ ওরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, ওদের কি করতে হবে, যে কোনো জিনিসে আগে নিয়ে যেতে হবে। প্লাস আরেকটা কোটা এখন কি আছে ওদের, যেমন হচ্ছে তোর কি ফিমেল কোটা, ঠিক আছে, দেখবে ফিমেল কোটা আলাদা কোটা থাকে ফিমেলদের জন্য, মেয়েদের জন্য একটা কি থাকবে আলাদা কোটা থাকবে। তো এতে কি হয় বলেন, যাতে মেয়েরা তাতে কি করতে পারে অংশগ্রহণের ক্ষমতা অনেকটা বেশি থাকে। মানব উন্নয়ন সূচক, এই যে বললাম এইচডিআই, এইচডিআই সূচক, এইচডিআই সূচক তোর কি থাকে বলতে কি কি সূচক বললাম আমি এইচডিআই সূচকে, আয়, শিক্ষা এবং হচ্ছে জীবন প্রত্যাশা, এই তিনটার উপরে ভিত্তি করে তোর কি হবে বলতে এইচডিআই সূচক হবে। এইচডিআই সূচক কত থেকে কত পর্যন্ত বললাম, 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। 0 মানে কি সব থেকে খারাপ, আর 1 মানে কি তোর কি আছে আমাদের সব থেকে ভালো। হাইস্ট কত আছে, 0 পয়েন্ট কত বললাম 97, যে কে আছে আইসল্যান্ড আছে, তাই 2023-এর ডেটা অনুযায়ী। আর ভারত কত আছে বলতে 130 নম্বরে আছে। মানবের দরিদ্রতা সূচক, মানব দরিদ্র সূচক, এখানে দরিদ্র সূচক, দরিদ্র সূচক মানে কি কোন দেশের দারিদ্রতার পরিমাণ তো কতটা আছে সেই দারিদ্রতা সূচকের উপর ডিপেন্ড করে। সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতা, সোশ্যাল এবং পলিটিক্যাল ফ্রিডম, প্রত্যেককে তো কি দিতে হবে, সামাজিক নিরাপত্তা দিতে হবে। মেয়েরা রাতের বেলায় বেরোতে পারবে আরামসে, তারা কাজ করে রাত 12টা-1টার সময় ঘর ফিরবে, এবং সে কোনো সিকিউরিটি ছাড়া, এটা নয় যে তাকে সিকিউরিটি ছাড়া বা সিকিউরিটি যেখানে এখানে দরকার হবে সিকিউরিটি ছাড়াও সে যদি আসতে পারে, সমাজ যদি তাকে মানে তার কোনো ক্ষতি না করে, তবে সামাজিক নিরাপত্তা তোর কি থাকবে বলতে সেখানে অনেকটা ভালো থাকবে। এবং স্বাধীনতা, পলিটিক্যালি ফ্রিডম, যে কোনো জিনিস করার মতন তোর কি থাকবে বলতে স্বাধীনতা থাকবে। তার মানে এটা একটু কোথাও বোম ফুটে দিই, ঠিক আছে, সেই স্বাধীনতা তোকে দেওয়া হয়নি, ঠিক আছে, কাউকে নিয়ে মেরে দিলি আমার স্বাধীনতা আছে আমি মারতেই পারি লোককে, ঠিক আছে, সেই সব স্বাধীনতা নাই। হ্যাঁ, পরিবেশের গুণগত মান, এনভায়রনমেন্ট এবং সাস্টেনেবিলিটি, পরিবেশের যে গুণগত মান সেই গুণগত মানকেও কি করা রক্ষা করা, মানে তুই উন্নয়ন করবি পরিবেশকে ক্ষতি করে তা কিন্তু একদমই নয়। তাহলে এই পিলার, এইগুলো তোর কি আছে বলতে হিউম্যান ডেভেলপমেন্টের মানদণ্ড বা ইন্ডেক্স, ঠিক আছে, আর কিচ্ছু নেই। হিউম্যান ডেভেলপমেন্ট মানদণ্ড বা ইন্ডেক্স, এই ইন্ডেক্স দু ধরনের, ঠিক আছে। ইন্ডেক্স কি থাকে বলতে সুন্দর মানব উন্নয়নের সূচকের মানদণ্ড, এবার সূচকের মানদণ্ড, এই যে ইন্ডেক্সের মানদণ্ড, কি কি বলেছিলাম ইন্ডেক্সের মানদণ্ড তিনটা, কি কি বলেছিলাম তিনটা, কি কি, স্বাস্থ্য, জীবন প্রত্যাশা বা স্বাস্থ্য হয়ে গেল, শিক্ষা সুযোগ, জ্ঞান অর্জন এডুকেশন, এবং হচ্ছে আয়, এই তিনটার উপরে ডিপেন্ড করে হলো। দেখ মানব উন্নয়ন সূচকের মানদণ্ড, ওকে, ইন্ডেক্সের মানদণ্ড, আর এটা কিসের মানদণ্ড ছিল বলতে মানব উন্নয়নের মানদণ্ড, মানব উন্নয়ন সমগ্র উন্নয়নের মানদণ্ড, যে টোটাল উন্নয়ন। এবার উন্নয়নের সূচক, সূচক মানে এক্স্যাক্টলি একটা ইন্ডিকেটর করবো, সেই ইন্ডিকেটর 0 থেকে 1 পর্যন্ত আসবে, যেটা তিনটার উপরে ডিপেন্ড করবে। কি কির উপরে ডিপেন্ড করবে, জীবন প্রত্যাশা, শিক্ষা সুযোগ, এবং তোর কি থাকে বলতে আয়, ঠিক আছে, লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন ইন্ডেক্স, এবং তোর কি থাকে বলতে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, হয়ে গেল। এর উপরে ডিপেন্ড করে পরপর। এবার আমি কি এগুলোকে কি করতে হবে একটু একটু হালকা করে ব্যাখ্যা করে ডিটেলসে যাবো। জীবন প্রত্যাশা মানে কি, কোন দেশ
মানুষজন কি থাকে বলতে কতদিন পর্যন্ত সেটা কি থাকবে বেঁচে থাকবে, আর গড় আয়ু কত সেটা স্বাস্থ্য উন্নয়ন বোঝানো যাবে। আচ্ছা গড় আয়ু কখন ভালো হবে কখন খারাপ হবে কোনো দেশে, কোন দেশের কি কি ক্ষেত্রে দেখলে গড় আয়ু খারাপ হতে পারে আর কি কি ক্ষেত্রে দেখলে গড় আয়ু ভালো হতে পারে, মানে ওই ক্ষেত্রগুলো ডিপেন্ড না হয়। যেমন হচ্ছে তোর কি স্বাস্থ্যসেবা উন্নত কি উন্নত সেটা পুষ্টি খাবার, কোন দেশ কতটা বেশি পরিমাণে তাকে কি দিতে পারছে পুষ্টিজনিত খাবার দিতে পারছে। উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ পুষ্টি খাবারের পরিমাণ কম, তাহলে অটোমেটিক্যালি তাদের লাইফ এক্সপেক্টেন্সি কি থাকবে কম থাকবে। যারা উন্নত দেশ উন্নত দেশ তাদের কি থাকে বলতে খাবারের বা পুষ্টিজাত খাবারের পরিমাণ কি থাকে বেশি থাকে, তাদের লাইফ এক্সপেক্টেন্সি বেশি থাকবে। স্যানিটেশন মানে কি বলতে গেলি তোর টয়লেট, ঠিক আছে। লজ্জাজনক একটা অবস্থা, যখন তোর কি ছিল বলতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিল 2014 সালে, সেই সময় 14 সালের 15ই আগস্ট যখন ভাষণ দিয়ে সে তাকে থেকে বলতে হচ্ছে যে আমাকে আমার দেশ থেকে তোকে কি করতে হবে বলতে স্বচ্ছ ভারত অভিযান সে শুরু করেছিল, দেশ থেকে স্যানিটেশন তৈরি আমি নিজেও জানতাম, ঠিক আছে। পরে রিসার্চ করে দেখলাম 2014 সাল অব্দি ভারতের মাত্র গোটা ভারতবর্ষে মাত্র 30% বা 35% ঘরে বা তারও কম ঘরে মাত্র কি ছিল বলদিন টয়লেট ছিল, বাকি 70% ঘরের মধ্যে টয়লেট থাকেনি, যেটা একটা লজ্জাজনক একটা ঘটনার মধ্যে ছিল। সে কি করেছিল পরবর্তীকালে নিয়ে এসেছিল, এখন গোটা ভারতবর্ষের 99 পয়েন্ট কত একটা পার্সেন্টেজে তোর কি হচ্ছে স্যানিটেশন ব্যবস্থা, তার জন্য অটোমেটিক্যালি রোগ আসবে, যারা আসবে তোর পরিবেশ ইয়ে হবে, এর কারণে জন্য তোর জীবন প্রত্যাশার মান কি হবে কমে যাবে, ঠিক আছে। অনেকটা মাতৃ এবং শিশুদের মৃত্যু হার খুব ইম্পর্টেন্ট, জন্ম দেওয়ার সময় যে মৃত্যু হার মায়ের মৃত্যু হার হয় এবং তার সাথে সাথে কি মৃত্যু হার হয় বলনি শিশু মৃত্যুর হার হয়। মায়ের মৃত্যু হার কেন হবে কারণ যে সময় অবশ্যই তোকে কি দিতে হবে পুষ্টিজনিত খাবার দিতে হবে, তার অভাবের জন্য হতে পারে, ঠিক আছে। তারপরে সে যদি বাচ্চাটা যখন জন্মাবে সে মায়ের শরীর থেকে সে খাবারটা তো সে পাবে, সে মাই যদি না খেতে পেলো সে বাচ্চাটা কিভাবে অপুষ্টিকর যত শিশু জন্ম নেবে, সে পরিবেশে যখন আসবে বা সে সার্ভাইভ না করতে পেরে মারা যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এইসব জায়গা যখন যেগুলো মৃত্যু রেট বেশি, অস্বাস্থ্য ব্যবস্থা বেশি আছে, স্যানিটেশন খুব খারাপ ব্যবস্থা, সেই সব দেশ কি থাকবে বলতে মানব উন্নয়ন সূচক থেকে অটোমেটিক্যালি সেটা কি থাকবে অনেকটা কম থাকবে, নিচের দিকে থাকবে। তাই জীবন প্রত্যাশার মান বা লাইফ এক্সপেক্টেন্সি এখানে কি করতে হবে অনেকটা বাড়াতে হবে, এই বিষয়ের উপর ডিপেন্ড করবে। শিক্ষা সুযোগ, প্রত্যেককে শিক্ষা দিতে হবে, কি কি শিক্ষা দিতে হবে দু ধরনের, একটা যে গড় শিক্ষা জীবন বা মিন ইয়ার স্কুলিং আছে, আর প্রত্যাশিত শিক্ষা জীবন বা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং আছে। গড় শিক্ষা জীবন কি প্রাপ্ত বয়স্করা কত বছর ধরে শিক্ষা লাভ করেছেন, সেটা হচ্ছে তোর কি গড় শিক্ষা। প্রাপ্ত বয়স্করা মানে তুই 18 বছর বা 21 বছর বয়স হয়ে গেছে, তুই কত বছর অব্দি তুই পড়েছিস, 18 বছর মধ্যে কত বছর অব্দি পড়েছিস, সেটা হবে তোর কি গড় শিক্ষা জীবন হয়ে গেল। আর প্রত্যাশিত শিক্ষা জীবন মানে কি বলতে বর্তমানে শিশু বিদ্যালয়ের প্রবেশ থেকে মানে যখন একটা ছেলে বিদ্যালয়ে তোর কি হয়েছে ভর্তি হয়েছে, সে কতটা পর্যন্ত সে পড়তে পারে, তার বাবা মা তাকে কতটা পর্যন্ত পড়ানোর জন্য সক্ষমতা আছে, সেটাকে বলা হবে তোর কি প্রত্যাশিত শিক্ষা জীবন, বুঝতে পেরেছিস। একটা জাস্ট ভর্তি হলো স্কুলে, এখন ন্যাশনাল এডুকেশন পলিসি শুরু হয়েছে, যেখানে তোর ন্যাশনাল এডুকেশন পলিসিতে তোর ভাগে কি বলে দিয়েছে 3+4+4+ সরি 5+3+ সরি উল্টা পাল্টা দিয়ে দিচ্ছি, এক নাম্বার উঠাবো আর কি আমি ইয়ে থেকে 5+3+3+4, হ্যাঁ আগে 10+2 ছিল। 5 মানে কি প্রথম 5 বছর তোর প্রথম 5 বছর, আচ্ছা প্রথম 5 বছর একটা ইয়ে আছে যেখানে তোর 3 বছর থেকে শিশুকে তোর কি করতে হবে বলতে ভর্তি করতে হবে, 3 বছরের স্কুলে ভর্তি মানে 3 বছরে তুই যখন স্কুলে ভর্তি করলি, তারপরে তার পেরেন্টস কতটা পর্যন্ত তোর কি করতে হবে বলতে তাকে টানতে পারবে পড়াতে পারবে, সেটাকে বলা হবে তোর কি যে এটা পুরোটা কমপ্লিট করিয়ে হায়ার এডুকেশন নিয়ে যেতে পারবে কিনা, সেটা হবে তোর কি প্রত্যাশিত শিক্ষা জীবন বা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং। উন্নত দেশে এটা কি হবে অটোমেটিক্যালি বেশি হয়, ভালো হয়। আমাদের দেশে তোর কি হয় বলদিন এটা ড্রপ আউটের পরিমাণ তোর কি থাকে বলদিন অনেকটা বেশি থাকে, কিছুদিন পড়লো কয়েক বছর পড়লো হয়ে গেল ঘর চলে গেল, ঠিক আছে, ড্রপ আউটের পরিমাণ বেশি। আয় বা জীবন মান গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা পিপিপি, ঠিক আছে। গ্রস ন্যাশনাল ইনকাম মানে কি মানুষ তার জীবনের গড় আয়ে কত পরিমাণে তোর কি থাকে বলতে কোনো কিছু কেনার মতো তার সামর্থ্য থাকে, কি দিয়ে কিনবে টাকা দিয়ে কিনবে, তার ইনকাম থাকবে তবে সেটা কিনতে পারবে, তাহলে তার ক্ষমতা কতটা তার সেটাকে বলা হবে তোর কি আয় বা জীবন মান। তার ক্ষমতা যদি বেশি থাকে তার ইনকাম যদি বেশি হয় সে সমস্ত কিছু তোর কি করবে অটোমেটিক্যালি বেশি হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছিস মানব উন্নয়ন সূচকে কতগুলি মানদণ্ড আছে, 3টা, কি কি জীবন প্রত্যাশা লাইফ এক্সপেক্টেন্সি, তোর কি থাকবে জানি এডুকেশন ইন্ডেক্স, এন্ড তোর কি থাকবে গ্রস ন্যাশনাল পার ক্যাপিটা আর, ঠিক আছে।
প্রত্যেক মানুষে কতটা পরিমাণে কি করতে পারছে, রোজগার করতে পারছে। না রোজগার করলে কখনোই সেটা হবে না। এবার আমি পরপর আসবো। হিউম্যান পভার্টি ইন্ডেক্স, এটা হয়ে গেল মানব উন্নয়ন সূচকের মানদণ্ড, জীবন প্রত্যাশা, এটার উপর মানদণ্ড। এবার আছে ধরো মানব দরিদ্রতা সূচক বা হিউম্যান পভার্টি ইন্ডেক্স, মানবের দরিদ্রতা সূচক। মানব দরিদ্রতা সূচক কি, এটা ইউএনডিপি দেয়। কি মানব দরিদ্রতা সূচক কাকে বলে? যেটা বলে মানুষের জীবন, জ্ঞান, স্বাস্থ্য, সামাজিক সুযোগের থেকে তো কি করা বলতে বঞ্চনা করা। গরিবী জিনিস কি, যে তিনটা বললাম, যে তিনটা জন্য এইচডি ইন্ডেক্স আছে, সেই তিনটা থেকে কাউকে যদি বঞ্চিত করে রাখা, তাকে বলা হবে তোর কি, গরিবী সূচক, মানব দারিদ্রতা সূচক। আগে বলা আমাকে মানব সূচকগুলো কি কি, আয়, বল আমাকে, জীবন, লাইফ এক্সপেক্টেন্সি, আর তোর কি আছে, শিক্ষা, ঠিক আছে, এডুকেশন, লাইফ এক্সপেক্টেন্সি এন্ড দেন তোর কি হবে বলতে ইনকাম। এই তিনটা থেকে যখন কোনো মানুষকে, কোনো দেশের মানুষকে বঞ্চিত করে রাখা হয়, তখন যে সূচক দ্বারা নির্ধারিত করা হবে তাকে বলা হবে তোর কি, মানব দারিদ্রতা সূচক, হিউম্যান পভার্টি ইন্ডেক্স। দু ধরনের আছে হিউম্যান পভার্টি ইন্ডেক্স, উন্নত বা উন্নয়নশীল দেশের জন্য হিউম্যান পভার্টি ইন্ডেক্স, আর এটা তোর কি আছে বলতেনি, উন্নত দেশের জন্য তোর কি আছে, হিউম্যান পভার্টি ইন্ডেক্স। উন্নত দেশের জন্য কিরকম হিউম্যান পভার্টি ইন্ডেক্স, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য কিরকম হিউম্যান পভার্টি ইন্ডেক্স, না কিসের উপর ভিত্তি করে বলতেনি, তিনটা জিনিসের উপর ভিত্তি করে। দীর্ঘায়ুর ক্ষেত্রে বঞ্চনা, কিসের ক্ষেত্রে তোর কি করা বলতেনি, বঞ্চনা করা হবে। দীর্ঘায়ুর ক্ষেত্রে বঞ্চনা মানে তোর কি, মানুষকে তুই কি করতে হবে না বলতে, আয়ু তোর কি নেই, সঠিকভাবে দেওয়া নেই। এই যে বঞ্চনা কে করবে, তাদের মত অনুযায়ী বঞ্চনা করবে সেই দেশের সরকার বা সেই দেশের যে যারা দেশটা কি করছে, চালাচ্ছে, ঠিক আছে। তো সেই দেশের মানুষ যদি অতিরিক্ত আয়ুষ, এই যে বললাম আমি 40 বছর, বললাম 40-50-40 বছরের কম আয়ুষ্কাল হওয়ার সম্ভাবনা থাকে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশে, তাদের এতটাই পুষ্টির পরিমাণ তো কম থাকে বা ইয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই বঞ্চনাটা কে করছে, সেই দেশের সরকার, তাকে সঠিক পরিমাণে এম্পাওয়ারমেন্ট করতে পারছে না, সঠিক শিক্ষা দিতে পারছে না, সঠিক স্বাস্থ্য দিতে পারছে না, ঠিক আছে, এটা দায়ী সরকারের। জ্ঞান এবং শিক্ষার বঞ্চনা, এই যে ওই যে এইমাত্র বললাম যে প্রাপ্তবয়স্কদের নিরক্ষরতার হার, যদি প্রাপ্তবয়স্ক 18 বছর 20 বছর হয়ে গেছে, নিরক্ষরতার হার পরিমাণ বেশি, লিখতে জানে না, পড়তে জানে না, কিচ্ছু মানে কোনো কিছু তার মধ্যে শিক্ষা নাই, তাহলে কি হবে, সেখানে তার সরকারের মধ্যে সেটা দায়ী হবে। জীবনযাত্রা মানে বঞ্চনা, বিশুদ্ধ পানীয় জল না পাওয়া, ঠিক আছে, সঠিক পরিমাণে তুই পানীয় জল, আমার দেশের খুব সমস্যা বিশুদ্ধ পানীয় জল, ঘরে সব ইয়ে চলে এসছে, সাবমার্সিবল, তার সাথেও পিউরিফায়ার চলে এসছে, ঠিক আছে, পিউরিফায়ার জল ছাড়া এখন খাওয়া যাচ্ছে না। বিশুদ্ধ পানীয় জল সঠিক পরিমাণে না পাওয়া, চিকিৎসা পরিষেবায় প্রবেশাধিকার না থাকা, চিকিৎসা পরিষেবায় প্রবেশাধিকার না থাকা মানে আমার যেখানে তোর চিকিৎসা পরিষেবা তাকে দেওয়া যাবে না, ধর তোর শুধুই তোর প্রাইভেট নার্সিং হোম আছে, ঠিক আছে, সরকারি স্কুল বা সরকারি নার্সিং হোম বা সরকারি নার্সিং হোম কেন, সরকারি হসপিটালের পরিমাণ তোর কি থাকে আমাদের অনেকটা কম যদি হয়, তাহলে গরিব মানুষ সে কখনোই প্রাইভেট হসপিটালে যেতে পারবে না। এক রাতের বিল হয়তো তার প্রায় 1 লক্ষ টাকা করে লেগে যাবে, 50,000 1 লক্ষ, সে দেবে কোথা থেকে টাকা, তার জন্য সরকারি হসপিটাল তৈরি করতে হবে, ঠিক আছে। কত পরিমাণে তুমি সরকারি হসপিটাল বাড়াচ্ছ এটার উপরে ডিপেন্ড করবে। শিশুদের স্বল্প ওজন নিয়ে জন্ম নেওয়ার হার, শিশুরা স্বল্প ওজন, এই মাত্র আমি বারবার বলি, শিশুরা স্বল্প ওজন নিয়ে জন্ম নেওয়া, শিশুর দোষটা কার, মানে সে কোথা থেকে পুষ্টিটা, কোথা থেকে গর্ভকালীন অবস্থায় পুষ্টিটা কোথা থেকে পাবে, মায়ের কাছ থেকে, মায়ের শরীর থেকে পাবে। এবার তাকে পুষ্টি যদি না দিতে পারিস, তাকে পুষ্টি দেওয়ার মতো যদি ক্ষমতা না থাকে, ওই জন্য দেখবি প্রায় সরকারি হসপিটালে যারা তোর কি থাকে বলতে, যাদের বাচ্চা হবে মানে প্রেগনেন্ট মেয়ে, তাদেরকে কি থাকে বলতে, তাকে পুষ্টিজাত খাবার দাবার দেওয়া হয় না, দেখবি দুধ, ডিম, কলা কন্টিনিউ তাকে কি করা হবে বলতে, কন্টিনিউ সরকার থেকে দেওয়া হয়। দিলে তোর কি হবে বলতে, সে মায়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং যে বাচ্চাটা জন্মাবে তারও শরীর স্বাস্থ্য ঠিক হবে। ধর বাচ্চাটা সার্ভাইভ করে গেল, যদি বেঁচে সার্ভাইভ করে গেল, সে সারা জীবন রোগে ভুগবে, ঠিক আছে, সারাটা জীবন সে কি করবে, রোগে ভুগবে। এইগুলোর সবকে কাকে দেখতে হবে, এগুলো প্রত্যেকটা দেখতে হবে সেই দেশের সরকারকে, সেই দেশের সরকারকে দেখতে হবে। এই জন্য বলে লংজিভিটি, নলেজ এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপরে ভিত্তি করে ডিপেন্ড করবে, ঠিক আছে। এবার উন্নত দেশের জন্য কি কি কর্মসূচি ব্যবহার করা হবে। আয়ুষ্কালের ক্ষেত্রে বঞ্চনা, যদি 60 বছর সে যদি কম বেঁচে থাকে, কারণ উন্নত দেশগুলো জানি 60-এর বেশি, 70-80 পর্যন্ত যেতে পারে। কার্যকরী সাক্ষরতার হার, ধর প্রাপ্তবয়স্ক, কার্যকরী নিরক্ষরতার মান মানে কি বলতে, সে কাজ করতে পারে কিন্তু সে কাজের জন্য স্বাক্ষর নয়। উন্নত দেশে তুমি কাজ আছে, বা তুমি ওই কাজের জন্য তুমি কি নয় বলতে ফিট নয়, ওই কাজের জন্য তুই কি নয়, ফিট নয়, তুই শিক্ষিত, বা
তুই শিক্ষিত হলি, সবকিছু হলি, কিন্তু তুই কি জানিস না, তুই কোডিং জানিস না, তো তোকে আমি কাজে নিয়ে কি করবো? আমার ক্ষেত্রে আমি শুধু অ্যাপ তৈরি করছি, দরকার নেই। তাহলে কার্যকরী নিরক্ষরতা মানে এমন নিরক্ষর যে সাক্ষরতা পাচ্ছে ওই কাজটার জন্য ফিট নয়, তাহলে সেখানে ক্ষেত্রে তার সাক্ষরতার হার থাকবে। দীর্ঘমেয়াদী বেকারত্ব, 12 মাস বা তার বেশি সময় বেকার থাকা মানুষের অনুপাত উন্নত দেশে কত পরিমাণে আছে সেটা দেখা হবে। সামাজিক বঞ্চনা সেম, নিম্ন আয়ের গণ্ডির নিচে বসবাসকারী মানুষের অনুপাত, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট আয়ের নিচে বসবাসকারী অনুপাত। আমাদের দেশ ভালোই আমরা 130 নম্বরে থাকতে পারি, 130 নম্বর, বাট আমি যতটা রিয়েলাইজ করেছি আমাদের দেশে দারুণ কাজকর্ম করা হয় তো গরিব মানুষ বা তোর মধ্যবিত্ত থেকে গরিব মানুষের জন্য। সে যে কোনো সরকার, আমি রাজ্য সরকারের যে কোনো সরকার বলছি, এতগুলো স্টেট আছে 29টা স্টেটের যে কোনো রাজ্য সরকারকে নিয়ে বলছি, তুই আমাদেরই নিয়ে না, আমাদের গরিব মানুষের জন্য তো কি দেওয়া আছে, প্রায় প্রায় প্রতিটা ঘরে 1000 টাকা করে দেওয়া হচ্ছে, যেটা তাকে কিছুটা হলে এম্পাওয়ারমেন্ট করছে। আমাদের সরকারি স্কুল আছে, সরকারি স্কুল, কত সরকারি স্কুল নিবি, ছোট থেকে সরকারি স্কুল নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, সরকারি স্কুলে ভর্তি, তুই প্রাইভেট স্কুলে পড়াতে পারবি না, কন্টিনিউ সরকারি স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ানোর মানটা কেন সেটা আলাদা ব্যাপার, টিচাররা গিয়ে পড়াচ্ছে না, তাদের সেখানে সেই ফেসিলিটি নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সরকার প্রথম ইনিশিয়েটিভ গুলো কিন্তু সব কি আছে আমাদের ঠিকঠাক নিয়ে আছে। এই যে তোরা কি গেছিস আগের দিন, কোথায় গেছিস, কোন স্কুলে গেছিস বল? আইসিডিএস। আইসিডিএস কেন স্কুলটা খোলা হয়েছে বলতো? যাতে গরিব ছেলেমেয়েরা সেখানে কি পায়, বেশিরভাগ কেন খেতে যায় বলতো, কেন যায় বলতো আইসিডিএস স্কুলে? খাওয়ার জন্য, এটাই মূল লক্ষ্য, এইটাই মূল লক্ষ্য। আগে স্কুলে তো কি হতো, ছেলেমেয়েরা বেশি যেত না, ড্রপ আউট হতো। ড্রপ আউট হওয়ার পরিমাণটা কেন? কারণ স্কুলে গিয়ে কি করবে, তার থেকে বেশি যদি কাজকর্ম করে কিছু ইনকাম হবে, ঠিক আছে। যে কি করলো বলতে গিয়ে যে কি একটা থাকবে যে এডুকেশন পলিসিতে সে কি নিয়ে এলো, যে স্কুলে গেলে আমি খেতে দেবো, ঠিক আছে, মিড ডে মিল চালু করলাম, স্কুলে গেলে খাবার চালু করলাম, যাতে গরিব ছেলে মেয়েরা সে কি যায়, স্কুলে গিয়ে সে খেতে পায়, স্বাস্থ্যটা উন্নত হয়। মিড ডে মিলে প্রথমে তোর দুধ, প্রথম আমাদের বেলায় কি ছিল, দুধ আর একটু খাওয়াই হয়নি ঠিকঠাক করে, এখন সেগুলো তোর কি আছে বলদিনি, ডিম ফিম মাংস টাংস হ্যাঁ না টেনা এই সমস্ত কিছু এসছে, যাতে সরকার কি করছে বলদিনি, যাতে বাচ্চা ছেলেদের কি করে, যে স্বাস্থ্যটা কি হয়, উন্নত হয়। যে পারবে খাওয়াবে, যে পারবে না খাওয়াবে না। খিচুড়ি স্কুল বলে, খিচুড়ি স্কুল, আইসিডি স্কুলকে খিচুড়ি স্কুল, একটা বেলা তো খাবার আরামসে খেয়ে নিতে পারবে একটা বাচ্চা, সে কতটা খাবে, যে দুটো যায় সে আরামসে খেতে পারবে, সে তো বাবা মা টাকে ঠিক করে দিতে পারছে না। মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচেস টু হিউম্যান, তাহলে ভাব, সরকার আমাদের কথা মানে ভাবে, কিন্তু অ্যাকচুয়াল যেভাবে ইমপ্লিমেন্টেশন করা দরকার সেভাবে ইমপ্লিমেন্টেশন করে না। যদি দেখে উপরে উপরে দেখে আমরা ভালো, অবশ্যই ভাবে তো না হলে এরকম স্কুল কেন খুলেছে, তো এবার ভেবে দেখ গরিব ছেলে মেয়েগুলো যাদের ঘরে তো বাবা মা তো সে তো পান্তা ভাত খেয়ে বা এইসব ভাত খেয়ে কি করছে, বেঁচে হয়েছে, তাকে খাওয়ানোর মতন তার অতটা সামর্থ্য নেই, দিনে অন্তত এই সময় শিশু বাচ্চা বয়সে তাকে ডিম দেওয়া বা তোর কিছু কিছু খিচুড়ি যথেষ্ট পুষ্টিকর খাবার দেওয়া, সেখানে ডাল আছে, ফাইবার, এই সমস্ত কিছু অনেক ভালো খাবার দেওয়া করে দেওয়ার মতো তার সময় নেই। দুজনে হয়তো মাঠে চলে যাচ্ছে, বাড়িতে চলে যাচ্ছে, ওইটুকু বাচ্চাটা তো কি আছে বলতে পড়ে আছে একটা ঘরের মধ্যে, এক জায়গার মধ্যে পড়ে আছে। বাচ্চাটাকে স্কুলে পাঠালি, সবার সঙ্গে মিশতে শুরু করছে, সবার সঙ্গে সে কি করছে বলতে তার যে ব্রেনটা সেটা ডেভেলপ হচ্ছে, প্লাস খাবার দাবার পাচ্ছে, কতটা ভালো চিন্তাধারা, এবার চিন্তাধারা দেখ। এবার তুই তার মধ্যে তুই লোকের সামনে ডিম না খাইয়ে তুই ডিমের টাকা মেরে দিবি, চাল না খাই তুই চালের টাকা মেরে দিবি, ঠিক আছে, স্কুলে যেগুলো ধরা পড়ছে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, সেটা তোর মিনিমাম ইয়ের উপরে ডিপেন্ড করবে, সরকার তার জন্য টাকা পাঠাবে, এবার বাকিরা কি করবে তার উপরে ডিপেন্ড করবে। ইয়ে করবে। মানবিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মানবিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি কি কি আছে, অ্যাপ্রোচেস গুলো কি, মানুষ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, মানুষ কেন্দ্রে কাকে রাখতে হবে, মানুষকে, সহজ ব্যাপার। সুযোগ সুবিধা সম্প্রসারণ, বারবার বলছি, প্রত্যেকে কি দিতে হবে, সমান সুযোগ এবং সমান সুবিধা দিতে হবে, সে সেটা হচ্ছে লিঙ্গ দিক দিয়ে হোক, মানে ছেলে মেয়ে, তারপরে তোর কি হবে বলদিনি, বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, বিভিন্ন জাতির মানুষ হতে পারে, গরিব লোক হতে পারে, বড় লোক হতে পারে, প্রত্যেককে সুযোগ সুবিধা সঠিক পরিমাণে দিতে হবে। সামর্থ্য বৃদ্ধি, ক্যাপাবিলিটি এক্সপেনশন, মানে সামর্থ্যের পরিমাণ, কতটা পরিমাণে তোর কাছে সামর্থ্য আছে, তুই কতটা পরিমাণে তোর কি করতে হবে, কিনতে পারবে, তোর ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা, সেটার পরিমাণ তোর কি করা, বৃদ্ধি করা। অসমতা হ্রাস, অসমতা হ্রাস মানে কি, দুজনের মধ্যে যে এইটি আমাদের দেশে অনেকটা বেশি পরিমাণে আছে, অসমতা। অসমতা মানে কি, গরিব লোক এবং বড় লোকের মধ্যে যে কি থাকে বলতে পার্থক্য থাকে, ডিফারেন্স, আমাদের গরিব লোক বড় লোক হয়ে যাচ্ছে, গরিব লোক হয়ে যাচ্ছে, বাট এতে সরকারের কোনো দোষ নাই, এটা আমাদেরই দোষ, যারা মিডল ক্লাস থেকে তারা লোয়ার ক্লাস, কারণ আমরা সঠিক পরিমাণে শিক্ষা নিই না, ঠিক আছে, সঠিক পরিমাণে কি করি না, ইয়ে করবো না, আমাদের হচ্ছে বিরাট কিছু চাহিদাও নাই, কারণ আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাদের বেশি চাহিদা তারা নাকি লোভী হয়, যারা বেশি ইনকাম করতে চায় তারা নাকি লোভী হয়। আরেকটা কথা আমাদের মাথার মধ্যে
খুব ইজিলি ঢুকিয়ে দেওয়া হয়েছে পলিটিক্যালি ভাবে, যারা বড় লোক তারা নাকি গরিবের মেরে বড় লোক হয়েছে। ঠিক আছে, এখন গরিবের চুরি করেছে বড়, প্রায় খবর শুনতে পাবি তুই 90%, তুই দেখবি বলতে নেই, তুই দেখবি ফট করে আদানি, আম্বানির ছেলের বিয়ে হচ্ছে জিও রিচার্জ বাড়ি, ঠিক আছে, আমাদের থেকে টাকা দিয়ে আম্বানির ছেলে বিয়ে করেছি। ঠিক আছে, মানে তার যে ইনকাম, তার ইনকামের 1 পয়সাও খরচা হয়নি তার বেটার বিয়েতে, সে আমাদের কাছ থেকে টাকা তুলে তাকে ইনকাম করাতে হচ্ছে। ঠিক আছে, আদানি কেন বড় লোক হচ্ছে, মোদি আদানিকে সুযোগ সুবিধা করছে, মানে মোদি বিয়ে তৈরি করাবে, তোর কি রেল তৈরি করাবে তোর বাবাকে দিয়ে, ঠিক আছে, আদানি তৈরি করবে তোর বাবাকে দিয়ে, অটোমেটিক দেশ। তারা তুই আয়, তোকে কে বারণ করেছে? তুই বল যে না আমি সরকারি চাকরি করবো না। সরকারি চাকরি মানে ইনকাম নির্দিষ্ট থাকবে, আমি ব্যবসা করলে আমার ইনকাম, ব্যবসা হলেও ইনকাম বেশি থাকবে, কারণ ইনকামটা আমার নির্দিষ্ট থাকবে। তুই যদি ব্যবসাও করিস না, আমার হয়ে যাচ্ছে 30,000 40,000, ছেলে মেয়ে ঘর বউ সংসার নিয়ে আমি আমার সুখে আছি। কেউ নাও থাকতে পারে ভাই, আমার 50,000 ইনকামে নাও থাকতে পারে, আমি সেটা 50 কোটি যেতে পারি, সেটা আমার ব্যাপার, আমি দিন রাত থাকতে পারি। আমি একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা তৈরি করতে পারি, একটা জিনিস তৈরি করতে পারি। আমি যে পড়াল করছি, ধর কোথাও একটা পোর্ট তৈরি হবে, পোর্ট তৈরি সরকার তো এমনি এমনি দেখবেন যে আদানির মুখটা দেখে পোর্টটা দিয়ে দিল, বা কোন একটা যে সে কি করবো, সরকার প্রথমে যে আমি এখানে পোর্ট তৈরি করব, এখানে বলে তোর কি যাবে, কে কে পোর্ট তৈরি করো তারা আসো, তারা এসে কে কম টাকার মধ্যে কি পরিমাণে পোর্ট তৈরি করবে সেটা আমাকে দিয়ে দাও, তুই যা, তোর ক্ষমতা থাকবে, তুই যা, তুই সেই ইনিশিয়েটিভ নিবি না, তুই গরিবকে গরিবই হয়ে যাবি, তুই মধ্যবিত্ত মধ্যে, কিন্তু কেউ না কেউ তো এগিয়ে যাবে না বাবা, কেউ এটা তো নয় যে সে ওই জায়গার মধ্যেই থেকে যাবে, কারণ না, কারণ তো ডিজাইন ভালো আছে, সে ডিজাইন বেশি আছে, তোর হতে পারে তুই একটাকে টার্গেট করে নিচ্ছ, ওইটাকে বিয়ে করবো, ওর সঙ্গে ঘর সংসার করবো, নিয়ে আমরা সুখে শান্তিতে জীবনযাপন কর, সুখে শান্তিতে জীবনযাপন। ঠিক আছে, আমার কাছে ইনকাম বড় কথা নয়, আমার কাছে ঘর সংসার বড়, কর তুই তোর ঘর সংসার বড় কথা, কিন্তু কেউ তো ভাই তার ইনকাম বাড়াবে, কেউ তো তার ইনকাম বাড়াবে, তুই তার ইনকাম তো ছেড়ে দিতে পারবি, তুই তার কাজ তো তুই তাকে ছেড়ে দিতে পারবি। তাহলে ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাথার মধ্যে, যে বেশি পরিমাণে রোজগার করা দ্যাট মিনস সেটা খারাপ। ঠিক আছে, তোর যতটুকু রোজগার কর, কম রোজগার কর, সুখে থাক, এটা তুমি প্রায় ঘরের ঘরে এবং আশেপাশে দেখবি এটা বলে, এটা মাথার মধ্যে ঢোকানো আছে আমাদের, বেশি রোজগার করবি এটা খারাপ জিনিস, ঠিক আছে, কম রোজগার কর তাতে সুখে থাকবি, সুখ থাকে, মানে কি ধরনের বাজে একটা ঘটনা করেছে। রাতের বেলায় সুখে ঘুমাবে, শাহরুখ খান কি বলে বলতেন যে ঘুমানোর কোনো দরকার, সাকসেসফুল হতে গেলে ঘুমানোর কোনো দরকার নাই, খাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, সে বেচারি এখনো তার 50-55 বছর বয়স হয়ে গেছে, ওয়ার্ল্ড নাম্বার 1 রিচেস্ট ফিল্ম স্টার হয়ে গেছে, এখনো সে 12 ঘন্টা 13 ঘন্টা করে সে শুটিং করে যায়, এখনো সে সেটা ঠিকঠাক করে পৌঁছায়। তার কারণটা কেন, কাজ, তুই কাজ করবি, তুই ঘরে বসে শুয়ে থাকবি, সরকারি একটা বেতন পেয়ে গেল, আচ্ছা হয়ে গেছে 40,000 50,000 হয়ে গেল, 1 লাখ হয়ে গেল, নাও থাকতে পারে ভাই, অনেকে থাকতে পারে, সে তার অনেক বহু লোক আছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসে সে কি করছে, বিজনেস করছে, বড় জায়গায় এসে চলে গেছে। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, তার রোজগার বাড়াবে সে। ঠিক আছে, আরে না খাওয়া মানে কি, সে বলতে চাইছে যে তুই সারাক্ষণ শুধু খাওয়ার দিকে মন দিচ্ছিস। ঠিক আছে, সে কি সে খায় না, সে না খেলে কি করবি, মানে খাওয়া মানে সে সারাক্ষণ খেতেই থাকবি তুই, সেটা না, খেয়ে আমি মোটা হয়ে গেলাম, মোটা হয়ে ঘুমাবো, ঠিক আছে, আমার ওইটাই কাজ। ঠিক আছে, জীবনে কোনো ডিজায়ার নাই, ডিজাইন ইনকাম থাকতে হবে, ডিজায়ার থাকতে হবে, এই কথাটা, এই অসামতা হ্রাসটা আমি মনে করি এটা ঠিক আছে, বাট আমার পার্সোনালি অসামতা হ্রাস কখনো সরকার করতে পারবে না। সরকারের, আমাদের দেশে সরকার সুযোগ সুবিধা দিতে পারে, এবার তুই যদি বলিস যে না আমি সেই সুযোগ সুবিধাকে ভালোভাবে নেব না, সেটা আলাদা ব্যাপার। তুই যদি বলিস যে আমি শুধুমাত্র এইটুকুর মধ্যে রয়ে যাবো, একটি সরকারি চাকরি থাকবে, ঠিক আছে, আমি আমার বউ আমার বাবা আমার মা আমার ঘর সংসার আমার বেটা আমার বেটি আমার সুখে থাকবে। ঠিক আছে, এবার তোর পাশের জন কেউ যদি ভাই বড় লোক হয়ে যায়, তোমরা চুরি করেছে, আর ঝুলে যাবে একেবারে। ঠিক আছে, আমার গাটা জোরে পুড়ে ফেলে দেবে, চুরি করেছে, চুরি না করলে কখনো এত বড় হবে। ঠিক আছে, চুরি করা, আরো কিছু পাবি নি, ঘরে ইয়ে পাবি, তোর ইনকাম বাড়বে নি, হঠাৎ করে দেখালো আদানির ইয়ের পরিমাণ বা সম্পত্তির পরিমাণ এত পরিমাণ বাড়বে, ব্যাস মোদিকে দেখা। ঠিক আছে, এখন যা, মোদি আদানিকে দিচ্ছে, তুই যা, তুই ইনকাম কর, তুই পোর্ট তৈরি কর, তুই এয়ারপোর্ট তৈরি কর, ওই এয়ারপোর্ট তৈরি, আগের দেশে 70 বছরে এয়ারপোর্ট তৈরি হয়েছিল 70টা, ঠিক আছে, 60টা 70টা এয়ারপোর্ট ছিল মোদি আসার আগে, এখন মানে স্বাধীনতার পর 60টা 70টি এয়ারপোর্ট ছিল, এখন সেটা প্রায় 200টার কাছে গেছে, মানে কতগুলি বেড়েছে, 130টা বেড়েছে 10 বছরে, তো 130টা কে তৈরি করবে, কাউকে কাউকে দিয়ে তৈরি করতে হবে, তো কে তৈরি করবে, তারা যদি তৈরি হয় সরকার সেখান থেকে টাকা নেবে, স্বাভাবিক ব্যাপার। মানে গালাগাল একটা, আমি অবাক হয়ে যাই সব জিনিসগুলো আমি এখন দেখি। ঠিক আছে, তোর ইনকাম নাই, তোর ইচ্ছা নাই, তুই একটি সরকারি চাকরি করে সুখে রয়ে যাবি, তুই মনে করিস সরকার কবে আমাকে দিয়ে দিবে, সেই দিয়ে দিয়ে আমি ঘর সংসার চালাবো। তোর যদি সরকারি চাকরি যদি ইনকাম না হচ্ছে, তুই বিকালবেলা মোমো নিয়ে,
ঠিক আছে, তুই গিয়ে টিউশন পড়া, তাহলে তুই কিছু তো কর, কিছু করে তোর ইনকাম বাড়া, কিন্তু ইনকাম বাড়াতে হবে। আবার দেখবি সরকারি চাকরি, বাবা বিশাল করে দোকান খুলে দিয়েছে, চাকরি বাকরি করে আবার দোকান, এত টাকা দাঁড়িয়ে কোথায়? কোনোদিনও এই মানসিকতার মধ্যে যাবি না, ঠিক আছে? যত রোজগার তত কম, যত রোজগার হবে না তত কম। এইটা হচ্ছে তো এর তুলনায় বেস্ট, এটা করবো তো এর তুলনায় বেশি যাবো, এর তুলনায় বেশি যাবো, কন্টিনিউ বেশি। তুই যত রোজগার বাড়াবি, তুই তোর কথা ভাব, তুই তো ইনকাম হবে, তোর সাথে সাথে তোর দেশের জিডিপির পরিমাণ বাড়ে। তুই ইনকাম করলে তোর দেশের ইনকাম হবে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। তুই আরো 10টা লোককে তুই কাজ তুই দিতে পারবি, ঠিক আছে, মানে ঘুরিয়ে তুই তাকে কি করতে পারবি, কাজ দিতে পারবি। কখনো এইসব ভাববি না যে চুরি করে, এবার কেউ থাকে ভাই চুরি করেও বড় লোক হয়েছে, কেন হয়? ঠিক আছে, আমাদের দেশে ঠকিয়েই হয়, ঠকিয়েও বড় লোক হয়, ঠকিয়ে দিলেও বড় লোক হয়, সেটা সেটা তুই এখনকার দিনে সবাই বুঝতে পারে, তাদের ব্যাপার। কিন্তু বেকার বেকার কাউকে কাউকে এরকম গালাগাল দেওয়ার কোনো যুক্তি নাই, অটোমেটিক্যালি। এবার হ্যাঁ, তুই যেমন বলতে হবে যে স্যার ঠিক আছে জিওতে আমরা টাকা দিচ্ছি, কিন্তু জিও স্পিডটাও তো আমাদের দরকার, হ্যাঁ সেটা দরকার, সেটা অবশ্যই দরকার, সেটা মানে তার জন্য ইনিশিয়েটিভ নেওয়া দরকার সরকারকে, যে আমি যে জিনিসের কেনার জন্য টাকা দিচ্ছি সেই জিনিসটা যেন আমি সঠিকভাবে পাই, আমি যদি না পাই আমি কেন করতে যাবো, ঠিক আছে, তার পিছনে আমি টাকা দিতে যাবো, সে যদি না করে। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, ওয়েলফেয়ার অ্যাপ্রোচ। ওয়েলফেয়ার অ্যাপ্রোচ কি? কল্যাণ কি জিনিস? কল্যাণ মানে মানুষের কল্যাণ, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। কল্যাণ মানে কি? কল্যাণ মানুষের কল্যাণ। কতটা পেল আরেকটি শেষ, হ্যাঁ শেষ হয়ে গেল, আরেকটা পেজ, লাস্ট পেজ। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কি? মানুষের কল্যাণ। কিরকম কল্যাণ হবে মানুষের? একটি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি হলো উন্নয়ন পরিমাপের একটি মানবমুখী দৃষ্টিভঙ্গি। কি মুখী দৃষ্টিভঙ্গি? মানবী, যেখানে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু হিসাবে মানুষের কল্যাণ, জীবনযাত্রা, মৌলিক সাক্ষরতাকে, সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়। অর্থনৈতিক বৃদ্ধি আয়কে বৃদ্ধি করার একমাত্র উন্নয়ন হিসাবে না দেখে, দেখ ভালো করে দেখ কি লিখেছে লাইনটা, অর্থনৈতিক বৃদ্ধি বা আয় বৃদ্ধিকে একমাত্র উন্নয়নের সূচক হিসাবে না দেখে মানুষের সার্বিক জীবনযাত্রার গুণগত মান কতটা উন্নত হচ্ছে তা এখানে তোর কি আছে বলতে বিবেচ্য করে। যে সে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে গিয়ে আছে সেটা নয়, তার সার্বিক উন্নয়ন, সার্বিক উন্নয়ন মানে আদার্সে কি কতটা উন্নয়ন হচ্ছে সেটাও দেখা, সেটাকে বলা হয় তোর কি? কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি। মানুষের জীবন, প্রথমে তাহলে দৃষ্টিভঙ্গির গুরুত্বগুলো কি কি বা মূল বৈশিষ্ট্য, এটা কি বলতে মূল বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো কি কি বল? বৈশিষ্ট্য হচ্ছে তোর কি মানুষের জীবনযাত্রাকে গুরুত্ব দেয়, একই জিনিস একই জাস্ট মনে রাখবি, পয়েন্টকে এক্সপ্লেন করি। মানুষের জীবন মানকে গুরুত্ব দিচ্ছে। আয় নয়, সক্ষমতা ও সুযোগকে তোর কি থাকা গুরুত্ব দেওয়া, মানে আয়টা শুধুমাত্র নয়, তার যে সক্ষমতা, সে কেনার মতন তার ক্ষমতা, কিছু করার মতন ক্ষমতা, এবং এবং তার যে সুযোগ, যে কতটা পরিমাণে সুযোগ পাচ্ছে সেটার উপরে গুরুত্ব দেওয়া। মৌলিক চাহিদা পূরণের উপর জোর। মৌলিক চাহিদা মানে কি? যে চাহিদাটা স্বাভাবিক জীবনযাত্রার জন্য দরকার, তার উপরে তোর কি থাকা বলতে জোর দেওয়া। মানুষের কল্যাণের জন্য সরকারি নীতির ভূমিকা যেন গুরুত্ব পায়, মানে সরকার এমন নীতি গ্রহণ করুক যাতে কি হবে, মানুষের উন্নয়ন হয়। আমাদের 2 টাকা কেজি ধরে চাল দিচ্ছে, কেন দিচ্ছে 2 টাকা কেজি ধরে চাল? এটা দেওয়ার কারণটা কেন? তার কারণ হচ্ছে যাতে গরিব মানুষরা কম টাকার মধ্যে কি পায়, পুষ্টি পায়, ঠিকঠাক করে সে খেতে পায়, ঠিক আছে। এই যে সরকারি নীতি যাতে গরিব, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এখন কি যাচ্ছে, প্রায় 20 কোটি 30 কোটি মানুষকে ফ্রিতে তো সবজি যাচ্ছে, রেশন দিচ্ছে ফ্রিতে। এইসবগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে গরিব মানুষকে যাতে কি করতে পারে, উন্নত। এই যে ফ্রি ইনিশিয়েটিভ, মাত্র 10 বছর দেখবি ভারতে কত পরিমাণে গরিবী কমেছে, ঠিক আছে। অসমতা দূরীকরণের উপর জোর দেওয়া, যাতে সবাই কি থাকে বলুন, সমতা, মানে অসমতা না থাকে, গরিব বড় বড় লোক বা কি আছে বলতেনি, নারী পুরুষ, ঠিক আছে, বিভিন্ন ধর্মের মানুষ, এরা যাতে পিছিয়ে না পড়ে, এই ধর্মের মানুষ এখানে পড়তে পারবে না, এই জাতির মানুষ এখানে পড়তে পারবে না, এই যে জাতি করতে পারবে না, যাতে এইগুলো যাতে একদম ঠিকঠাক ভাবে থাকে, এর উপরে ডিপেন্ড করতে হবে, অসমতা দূরীকরণের উপর জোর দেওয়া হবে। তাহলে এগুলোই হবে তোর কি, কিসের বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য? কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য, ঠিক আছে। অমর্ত্য সেনের সক্ষমতা, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা পড়বে। অমর্ত্য সেনের সক্ষমতা, লাস্ট তো এটা, হ্যাঁ। অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি, ক্যাপাবিলিটি ইন্ডেক্স। ক্যাপাবিলিটি ইন্ডেক্স কাকে বলে বল? সক্ষমতা মানে কি বলছি? সক্ষমতা মানে কি? সক্ষমতা মানে শুধুমাত্র তুই অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন করলি সেটাই নয়, মানুষ, একজন মানুষ কি করতে পারে এবং কি হতে পারে তার বাস্তব সুযোগে কি করা বলতে বাড়াতে পারে। কি করতে পারে একটা মানুষ, কি তার ক্যাপাবিলিটিটা কতটা, সে কি করতে পারে এবং সে কি কি করতে পারে, তার ফাংশনালিটিটা কতটা, কি করতে পারে এবং ক্যাপাবিলিটি কি হতে পারে, তার উপরে বাড়াবে তোর কি আছে বলতে সক্ষমতা দৃষ্টিভঙ্গি। মানে একটা মানুষ কি করতে পারে এবং কি
হতে পারে, মানে একটা একটা যদি ইঞ্জিনিয়ার কি করতে পারবে, ইঞ্জিনিয়ারিং কি তাকে করা যেতে পারবে, ইঞ্জিনিয়ার কি হতে পারবে, তার উপরে ডিপেন্ড করবে তোর কি সক্ষমতা, দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, 4টা বা 5টা বিষয়ের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, 5টা বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথমে তো কি আছে, ফাংশনস বা কার্য সাধন। ফাংশনস বা কি আছে, কার্য সাধন, মানে একটা মানুষ কি করছে, একটা মানুষ আসলে কি করছে, সে সঠিক পরিমাণে পুষ্টি খাবার পাচ্ছে কিনা, সঠিক পরিমাণে তো কি করছে মানে শিক্ষা লাভ করছে কিনা, সঠিকভাবে তোর কি আছে সুস্থ আছে কিনা, তাহলে সেইটা হচ্ছে তোর কি আছে ফাংশন বা কার্য সাধন, সেই মানুষের ফাংশন করে। ক্যাপাবিলিটি বা সক্ষমতা, একই জিনিস বারবার, মানুষ কি করতে সক্ষম, তার সুযোগটা তাকে তুই কি করতে পারছিস, কতটা পরিমাণে দিয়েছিস। ঠিক আছে, একজন ছাত্রের স্কুলে যাওয়ার সুযোগ, পুষ্টিকর খাবারের সুযোগ, চিকিৎসা নেওয়ার সুযোগ, সে সুযোগটা আছে কতটা, তুই তাকে স্কুলে পাঠাতে পারছিস কিনা, তাকে তুই সঠিক পরিমাণে শিক্ষা দিতে পারছিস কিনা, সেটা নিতে সে পারছে কিনা, তার উপরে ডিপেন্ড করবে। এবং সে হসপিটাল দিতে পারে। উন্নয়ন মানে সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন মানে কি বৃদ্ধি নয়, অর্থনৈতিক বৃদ্ধি নয়, তার মধ্যে কি বৃদ্ধি, সক্ষমতা, তার যে ক্ষমতাটা যেটা বৃদ্ধি পাচ্ছে, যদি তার ক্ষমতা বৃদ্ধি হয়, যদি বেশি বেশি পরিমাণে মানুষ বাচ্চারা স্কুলে যায়, ঠিক আছে, শিশু মৃত্যুর হার কমে যায়, যারা গরিব লোক তারা স্বাস্থ্যের জন্য যদি সহজে সে স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যায়, প্রত্যেকে, শুধু গরিব লোক, প্রত্যেকে যদি সঠিকভাবে যদি স্বাস্থ্য পরিষেবা পেয়ে যায়, তার মানে কি সেই দেশটা সক্ষমতা আছে, তার ক্ষমতা আছে, তাহলে সেটাকে উন্নয়ন বলা হবে। মানব উন্নয়নের সূচক বা এইচডিআর ভিত্তি, হ্যাঁ ও এইচডিআর ভিত্তি, আচ্ছা এইচডিআর ভিত্তি, হ্যাঁ এইচডিআর ভিত্তি হচ্ছে তোর কি পরিমাপ করা, যে কোনো জিনিসকে কি করা, পরিমাপ করা। কি কি পরিমাপ করবে, আবারও কি কি পরিমাপ করবে, এইচডিআর ভিত্তি কি, স্বাস্থ্য, শিক্ষা এবং ইনকাম, এই যে পরিমাপ, এই পরিমাপটাকে বলা হবে তোর কি ভিত্তি, এই পরিমাপটা বলা মানব উন্নয়ন সূচক। তোকে বললাম না এইচডিআই ইন্ডেক্স কি, লাস্ট কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্ক, এর কি কি সম্পর্ক আছে, কল্যাণকে কেন্দ্র করে ব্যাখ্যা করা, অবশ্যই কল্যাণমূলক ভূগোল মানে কি হবে, মানুষের কল্যাণকে কেন্দ্র করে পুরোটাকে কি করা বলতে ব্যাখ্যা করা। 2, আয়ের পরিবর্তে কাকে গুরুত্ব দেওয়া, সুযোগকে, সুযোগ মানে কি, সুযোগ মানে শিক্ষার সুযোগ, ভালো স্বাস্থ্যের সুযোগ, ভালো পুষ্টিকর খাদ্যের সুযোগ, সমস্ত কিছুর সুযোগ। মানবমুখী উন্নয়ন, উন্নয়ন মানে কি মুখী উন্নয়ন হবে, মানবমুখী, মানুষকে কেন্দ্র করে যে উন্নয়ন হবে তাকে বলা হবে কি মানবমুখী উন্নয়ন। এই যে চ্যাপ্টারটা না, এইটা বোঝার পরিমাণ খুব কম জায়গায়, কয়েকটি জিনিসই বোঝার আছে, কিন্তু বুঝে তুই কতটা পরিমাণে নিজের থেকে বানিয়ে লিখতে পারবি সেইটার উপরে তো কি করে বলতে ডিপেন্ড করে। এই যে এতগুলো বললাম, তুই যদি নিজের থেকে লিখতে পারিস, উন্নয়ন বলতে বোঝানো হয় মানব উন্নয়নকে মুখস্থ না করে, এবং নিজের যার লেখার মতন ক্যাপাবিলিটি বেশি থাকবে, সে এতে নাম্বার পুরো গেইন করলে বেরিয়ে চলে। ঠিক আছে, হলো, সঠিক করে তোকে সঠিক ভাষায় তোকে সঠিক ব্যাখ্যা করতে হবে। আচ্ছা এইচডিআই পড়ালাম না, এইচডিআই টি দেখ আরেকবার একটু দেখে নে এইটাই। দেখ মানব উন্নয়ন বলতে, তাহলে এখানে মানব উন্নয়ন কি জিনিস বলতো, মানব উন্নয়ন কি বোঝা যাচ্ছে, মানুষের উন্নয়ন, মানব উন্নয়ন বলো, মানব উন্নয়ন সংকেত কি, এইচডিআই ইন্ডেক্স কি জিনিস, মানুষের আয়, শিক্ষা এবং তোর কি আছে স্বাস্থ্যের যে কিরূপ পরিমাপগত রূপ, এইচডিআই ইন্ডেক্স কি, আয়, শিক্ষা এবং স্বাস্থ্যের পরিমাপগত রূপ। পরিমাপটা কত থেকে কত পরিমাপ করা হয় বল, 0 থেকে 1। আচ্ছা ভারতের দেখবি ভারতের গরিবের পরিমাণ, এইগুলো করার পরে গরিবের পরিমাণ কতটা পরিমাণে কমে, স্যানিটেশন দিকে আর গরিবি, এই দুটো তোকে দেখাবো বললাম না, পার্সেন্টেজ অফ স্যানিটেশন বিফোর, দেখ কি লজ্জা লাগে, দেখ পার্সেন্টেজ অফ স্যানিটেশন in India। দেখ এখন কোথায় ছিল, দেখ এখন হয়ে গেছে প্রায় 95%, 95%। এর আগে কোথায় ছিল দেখবি, 2022 তো কন্টিনিউ বেড়ে 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 যাচ্ছে না, 2014 আগে দেখ কত ছিল, কোথায় ছিল এখানে আছে 2014 আগে ডেটা, 20 কোথায় আছে বলতো, বিফোর, দাঁড়া বিফোর 2014 ইন ইন্ডিয়া, না বিফোর 20
কত হবে 2014 14 20 বেরিয়ে যাবে মাত্র 39 থেকে 43%। এবারে ভাব, ঠিক আছে, এইসব জায়গায় হয়েছিল। তার পরবর্তীকালে সে নিয়ে এসেছিল স্বচ্ছ ভারত অভিযান, প্রতিটা ঘরে ঘরে। এই যে 2014 পরে এখানে কি ছিল ওভারঅল কাভারেজ, যেখানে তো কি ছিল 39% স্যানিটাইজেশন কাভারেজ ছিল অ্যাচিভ 2014 সাল পর্যন্ত। কি লজ্জা কেন চিন্তা করে স্বাধীনতার এত বছর পরে, ঠিক আছে। তারপরে কি আছে, স্বচ্ছ ভারত অভিযান আছে। স্বচ্ছ ভারত অভিযানে হওয়ার পরে এখন সেটা তো কি বাড়ায়, কন্টিনিউ বেড়ে দাঁড়িয়ে 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 কোথায় গেছে বলতে 95%, ঠিক আছে স্যানিটেশন রেট। এইটা কিছু পাবো না, 2014 2018 আছে, 2014 2018 আছে, 2014 2018 আছে, এটা বেশি করে হবে। এটা একটা কতটা খারাপ, মেয়েদের শিক্ষা রেট কম, ঠিক আছে। যখন মানে মোদী প্রধানমন্ত্রী হয়েছে, সে একটা ইন্টারভিউতে বলেছিল যে মেয়েদের কেন শিক্ষার হার কম। আমি ইয়েতে অফিসারদের সঙ্গে বসেছিলাম, একটাই কমন জিনিস বেরিয়েছে, কোনো স্কুলে বাথরুম নেই। সহজ ব্যাপার, কোনো স্কুলে বাথরুম নেই, তাই ঘরের লোক সেখানে পাঠাচ্ছে না, স্বাভাবিক ব্যাপার একদম। এটা সঙ্গে সঙ্গে প্রতিটা স্কুলে প্রতিটা ঘরে স্বচ্ছ ভারত অভিযানের জন্য এখানে সময় সেটাই তোর ইয়ে বেড়ে যায়। এরপর আমি কি বললাম, কি বললাম, গরিবই তো, গরিবই বললাম না, কি বললাম, গরিব, গরিব মানে কি বললেন, এটা কি হবে, পোভার্টি, ঠিক আছে। কাছে স্কুলে বাথরুম তাও ভালো। আমাদের স্কুলে ভালো করে ভালো করে দেখ, পোভার্টি রেট 2011-12 সালে কত ছিল, 27.1%। ভালো করে এটা দেখ, ভালো করে 2011-12 সাল, 2011-12 সাল এই ডেটাটা কত ছিল, 27.1। 2011-12 সালে 27.1% ছিল পোভার্টি রেট, মানে ভালো করে 27.1% কত ছিল 2011-12 সালে পোভার্টি রেট, সেটা কমে কত দাঁড়িয়েছে 5.3% কত দাঁড়িয়েছে 2022-23 সালে, ঠিক আছে না। দেখ 75.25 মিলিয়ন 2022-23 তোর কি হয়েছে বলতে কমে গেছে, ঠিক আছে। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী তোর কি হয়েছে বলতে এক্সট্রিম পভার্টি রেট ফল হয়ে গেছে তোর কত 29.17 থেকে কমে দাঁড়িয়েছে কত 11.28, ঠিক আছে। অটোমেটিকলি পভার্টি রেট আমাদের কমছে, কেন আমরা উন্নতির দিকে ধীরে 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 এগাচ্ছি, এগুলো কন্টিনিউ কমছে বলে, ঠিক আছে। পভার্টি রেট কন্টিনিউ কমে আসছে, হ্যাঁ দিচ্ছি। এখানে 171 মিলিয়ন 171 মিলিয়ন লিফটেড ফ্রম এক্সট্রিম পভার্টি ইন লাস্ট 10 বছর, মানে 171, ঠিক আছে। 171 মিলিয়ন মানে কত বলতে 17.1 কোটি মানুষ, 17.1 কোটি মানুষ কি হয়েছে এক্সট্রিম পভার্টি থেকে লাস্ট 10 বছরে উঠে এসছে। লাস্ট 10 বছর মানে এটা 26 এপ্রিল 2025 মানে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত 17.1 কোটি মানুষ উপরে এসে, যেটা রেকর্ড, ঠিক আছে। 16% ছিল, যেখানে এখন পর্যন্ত কত পার্সেন্ট রয়ে গেছে, মাত্র 2.3% রয়ে গেছে। এইগুলো তো কি বলতে ভারত যে উন্নয়ন হচ্ছে, ভারতের যে কন্টিনিউ যে পভার্টি রিডাকশন, ঠিক আছে। এখানে ভালো করে দেখ, স্ট্রং গেইন কারা করেছে মানে লোয়ার এবং মিডল ইনকাম পভার্টি লাইন, সব থেকে যারা বেশি স্ট্রং হয়েছে, যারা লোয়ার ইনকাম এবং যারা হচ্ছে মিডল ইনকাম লাইন, তারা পড়লে তোরা বুঝতে পারবি কি স্টেট কন্ট্রিবিউশন অফ পভার্টি রিডাকশন, সব বুঝতে পারবি কন্টিনিউ, এগুলো পড়তে হবে, এগুলো পড়লে কন্টিনিউ বুঝতে পারবে। আরেকটা দিন ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে, এটা হচ্ছে আমাদের ভারতের নীতি আয়োগ দিয়েছিল, হ্যাঁ। এবার ওয়ার্ল্ড ব্যাংক কি দিয়েছে, 27 কোটি পিপল, 27 কোটি, ওয়ার্ল্ড ব্যাংক বলছে, বিশ্ব, আমরা বলছি 17 কোটি,
বিশ্ব বলছে যে না 27 কোটি মানুষ, যেটা ভারতে হিসাব করে দেখা গেছে 27 কোটি মানুষ লাস্ট 10 বছরে ইয়ের থেকে বেরিয়ে এসছে, প্রভার্টি থেকে বেরিয়ে এসছে। এই ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট। আমরা বলছি 17 কোটি, আমাদের যে দেশের রিপোর্ট তাতে বলা হচ্ছে যে আমাদের এই সরকার 17 কোটি 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত 17 কোটি মানুষকে উপরে উঠে নিয়ে এসছে। কিন্তু ওয়ার্ল্ড বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক কে বলছে নিয়ারলি 27 কোটি লোককে, 27 কোটি লোককে লিফটেড আউট অফ এক্সট্রিম প্রভার্টি ইন ইন্ডিয়া ওভার 11 ইয়ার্স। 11 মানে ওই 2014 সাল থেকে 2000 সাল পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 27 কোটি মানুষ আমরা একে তুলে নিয়ে এসছি। আমরা বলছি 17, ওরা বলছে আরো 10 কোটি বেশি, আমাদেরই ভালো বলতে পারো, আমরা গরিবই কমিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে মূল ধারণা। হ্যাঁ কি হলো? হ্যাঁ গেল কোথায়?